এখন তো মনে মনে বলছে যখন কথা শিখবে তখন জোরে জোরে বলবে। আফরাও মায়ের কথা মতো চুমু দিতে শুরু করলো। একটা দুটো না, কতগুলো দিল তার হিসাব ছাড়া। শেষে বাচ্চারা বিরক্ত হয়ে কাঁদতে শুরু করলো। আফরা ভয় পেয়ে বলল। কাঁদছে কেন ও? আহিয়া বলল। তুমি যে ওকে আদর করেছো ও খুশি হয়েছে। ও তো মুখে বলতে পারে না, তাই কেঁদে বোঝাচ্ছে। তাহলে আরো আদর করি। এখন না মা, ও তো পিচ্ছি, তাই ওর খালি ক্ষুধা লাগে। এখন ও খাবে, আমরা আবার আসবো, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে, আমি আবার আসবো। আমার ওকে অনেক ভালো লেগেছে, আশার মিনুর মতো নরমও। আচ্ছা মা, চলো তাহলে যাই। আহিয়া পিচ্ছি মেয়েকে অনুর কাছে দিয়ে চলে গেল। আফরাকে নিয়ে অনু মেয়েকে খাওয়াতে লাগলো। আফরা খুশি মনে দৌড়ে ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলল। তুমি জানো আমি কি করেছি আজ? কি করেছ? আমি পিচিকে কোলে নিয়েছি। জানো ও আমার দিকে কেমন করে তাকিয়েছিল। আমি ওকে অনেক চুমু খেয়েছি। আয়ান প্রচণ্ড বিরক্ত হয়ে বলল। ওকে এত চুমু খাওয়ার কি আছে? ভাইয়া, আমি চুমু দিয়েছি বলেই তো ও অনেক খুশি হয়েছে। আম্মু বলেছে আমি চুমু দিয়েছি তাই ও অনেক খুশি। আর চুমু খাবি না ওকে? কেন খাবো না? ও তো পুতুলের মতো সুন্দর, আমার তো খালি চুমু দিতে মন চায়। কোথায় সুন্দর? কেমন কালো দেখিস না? ভাইয়া, তুমি জানো না, আম্মু বলেছে কালো মানুষ অনেক মায়াবতী হয়, আর ফর্সা থেকে তাদের দেখতে সুন্দর লাগে, বেশি সুন্দর। তাহলে তুই যা তোর খালা বোনের কাছে। আমার কাছে কি? আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। আয়ন প্রচণ্ড বিরক্ত, কিন্তু বোনকে সে ভীষণ ভালোবাসে, তাই কিছু বলতে পারছে না। না হলে 2-4টা ধমক মেরে দিত এতক্ষণে। বাড়িতে আজ নানান মানুষের সমাগম, কারণ আজ অনুর মেয়ের আকিকা। 7 দিন হয়ে গেছে অনুর মেয়ের। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আর অভ্র আরজানের বন্ধু বান্ধবীতে পুরো বাড়ি ভরে গেছে। সবাই যার যার মতো আনন্দ করছে। খাসি জবাই করে ফকির মিসকিনকে খাওয়া দেওয়া হয়েছে। সবাই আনন্দ করলেও আয়ন রয়েছে নিজের ঘরে। তার এসব ভালো লাগছে না। আরহাম অনেক বকর এসে ডেকে গেছে। আরহাম অনেকবার এসে ডেকে গেছে, কিন্তু আয়ন একবারও ঘর থেকে বের হয়নি। সে নিজের মতো থাকতেই পছন্দ করে। আফরাও ঘরে আছে, কারণ আরহাম তাকে জ্বালিয়ে মারছে, সব সময় শুধু পিছন পিছন ঘুরে। তাই আফরাও ঘর থেকে বের হচ্ছে না। অনুর মেয়ের নাম রাখা হয়েছে অদ্রিতা চৌধুরী আনায়া। শ্যামবর্ণের হলেও দেখতে ভারী মিষ্টি। জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো আয়ানার আকিকা। রাতের বেলা বাড়ি পরিবেশটা অনেকটাই শান্ত। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। অনু মেয়েকে খাওয়াচ্ছে। অভ্র নিচ থেকে এসে বলল। কিরে, নাম পছন্দ হয়েছে মেয়ের? হবে না কেন বলো তো? তুমি ভালোবেসে নাম লিখেছো, পছন্দ তো হতেই হবে। যাক, পছন্দ হলেই হলো। তোর কি মন খারাপ? কেন মন খারাপ হবে কেন? কারণ তুই নাম রাখতে পারলি না, আমি নিজেই রেখে দিলাম। অভ্র হাসল। সে কি ছোট্ট বাচ্চা নাকি নাম রাখতে না পারার জন্য রেগে থাকবে? অনু বলল। আমি তো চাই তোমার রাজকন্যার নাম তুমি নিজে রাখো, তাই তো আমি রাখি নাই। ঠিক বলেছিস। আমার রাজকন্যার নাম আমার মনের মতোই হতে হবে। অনু হাসল। সে তো জানে একটা বাচ্চার জন্য অভ্র কত অপেক্ষা করেছে। নিঃশব্দে কত রাত কান্না করে আল্লাহর নিকট প্রার্থনা করেছে। আল্লাহ হয়তো অভ্র এই আকুল অনুরোধ ফেলতে পারে নাই, তাই তো সে অভ্রর জন্য একটা রাজকন্যা পাঠিয়েছেন, যাতে তাকে সে দেখে শান্তি পায়। এদিকে আয়ান বসে পড়াশোনা করছে। এখন বাড়িটা ফাঁকা। এতক্ষণ মানুষের ভিড়ে সে বই নিয়ে বসতেই পারেনি। এখন একটু পড়বে। সে মাত্রই বই বের করে কয়েক মিনিট পড়েছে, অমনি বাচ্চার কান্নার শব্দে তার নাক মুখ কুঁচকে গেল। এই হয়েছে এক জ্বালা। তার জীবন থেকে শান্তি চলে গেছে এই বাদর মেয়েটা হওয়ার পর থেকে। সে না পারছে ফুপির কাছে
খেতে আর না পারছে বাড়িতে ঠিকঠাক থাকতে। কারণ তখন বাড়ি ভর্তি মানুষ আসে পিচ্চিকে দেখতে, আবার রাত হলেই কান্না শুরু। বেচারা আছে মহা বিপদে, কিছু বলতেও পারে না, তার মা রাগ করে, সে কি করবে? আয়ন মনে মনে বিড়বিড় করে। কবে যে এই বাঁদরের হাত থেকে মুক্তি পাবো, সেই দিনই শান্তি। তার ভাবনার মাঝেই আরো জোরে কান্না করে উঠল আনায়া। আয়ান এবার রেগে টেবিলের উপর বাড়ি মেরে বলল, আমাকে এত জ্বালানোর ফল তুই পাবি বেয়াদব, তখন খেদেও কুল পাবি না। আয়ন বিরক্ত হয়ে কানের মধ্যে তুলো গুজে নিয়ে পড়তে শুরু করলো। এই বেয়াদবের জন্য তো পড়া নষ্ট করা যাবে না, তাহলে তার বাবা রাগ করবে। তাকে তো ফার্স্ট হতে হবে সব সময়, আর সে নিজেও চাই সব সময় ফার্স্ট হতে, যাতে তাকে দেখে কেউ হেয় করতে না পারে। মানুষের জীবন সত্যি অদ্ভুত, এত দ্রুত চলে তার হিসাব নেই। দেখতে দেখতে কেটে গেছে আরও 5টা বছর। আয়ন এখন 16 বছরের যুবক, আফরার 10 বছর আর আনায়ার 5। হাসি আনন্দে কাটছে তাদের জীবন। আয়ান যতটা আনায়াকে অপছন্দ করে, আফরা তার থেকেও বেশি বোনকে ভালোবাসে। তার চোখের আড়াল করে না কোনো সময়। বেচারা আনায়া আয়নের সামনে ঘুরঘুর করলেও আয়ন কখনো পাত্তা দেয় না। আয়ান এখন ইন্টারে পড়ে। পিচ্চি আনায়া কেজি স্কুলে যায়। আফরা আর আনায়া বসে টিভি দেখছিল। সেই মুহূর্তেই দরজা দিয়ে প্রবেশ করলো আয়ান, হাতে তার আইসক্রিম। আনায়া আয়ানকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি আমার জন্য চকলেট আইসক্রিম এনেছো? আয়ান মুখটা বিরক্ত করে বলল, এটা তোর জন্য না, এটা আফরার জন্য। তাহলে আমারটা কই? তোর জন্য আনি নাই। পিচ্চি আনায়ার মনটা একদম খারাপ হয়ে গেল। ভাইয়া কখনো তার জন্য কিছু আনে না, সব সময় আফরার জন্য নিয়ে আসে। তার মনটা খারাপ হয়ে যায়। আয়ন আইসক্রিমটা আফরার হাতে দিয়ে গটগট করে উপরে চলে গেল। আনায়া মন খারাপ করে আফরার পাশে বসে মাথা নিচু করে রাখলো। আফরা আনায়ার মুখটা উপরে তুলে বলল, কি ব্যাপার, আমার আনুবুড়ির মন খারাপ কেন? আনায়া মন খারাপ করে বলল, ভাইয়া শুধু তোমাকে ভালোবাসে আপনি, আমাকে একটু ভালোবাসে না। সব সময় তোমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসে, আমাকে কখনো কিছুই দেয় না। আফরা বলল, এই জন্য আমার আনুবুড়ির মন খারাপ? হুম। আরে বোকা, ভাইয়া তো আমাকে না তোমাকে বেশি ভালোবাসে। মিথ্যা কথা, ভাইয়া আমাকে একটু ভালোবাসে না। তুমি ভুল জানো না। এই দেখো, তোমাকে যদি ভালো না বাসতো তাহলে তো তোমার চকলেট কিনে দিত, আইসক্রিম কিনে দিত, তাই না? কিনে দেয় না জন্যই তো ভালোবাসে না। ধুর বোকা, তোমাকে কিনে দেয় না কারণ তুমি যদি আইসক্রিম খাও, চকলেট খাও, তাহলে তো তোমার দাঁতে পোকা ধরে যাবে। তখন তোমার দাঁত পড়ে গেলে তোমাকে বিচ্ছিরি দেখা যাবে। ভাইয়া তো সেটা চায় না যে তোমাকে বিচ্ছিরি দেখা যাক, তাই তো এগুলো কিনে দেয় না। তুমি সত্যি বলছো? আমাকে বেশি ভালোবাসার জন্য আমাকে এগুলো দেয় না? আফরা বলল, হ্যাঁ সোনা, ঠিকই তো বলছি। মানুষ যাকে বেশি ভালোবাসে তার কেয়ার করে বেশি, বুঝতে পারছো? হ্যাঁ আমি বুঝেছি, আমি আর কখনো মন খারাপ করব না। আমি তো জানি ভাইয়া আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না আপনি? হ্যাঁ সোনা, ভাই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর আমাকে আইসক্রিম এনে দিয়েছে কারণ আমি যাতে দাঁত পড়ে একদম অসুন্দর হয়ে যায় আর তোমাকে যাতে সব থেকে বেশি সুন্দর লাগে। আনায়া তো খুশিতে আত্মহারা, সে তো এইভাবে কখনো ভাবেনি। আয়ন ভাইয়া কিছু না এনে দিলে তার মন খারাপ হয়, কিন্তু কেন এনে দেয় না সে আজ বুঝতে পারল। কারণ আয়ন ভাই তাকে বেশি ভালোবাসে আপুর থেকে। আনায়া আর মন খারাপ করবে না, সে খুশিতে লাফাতে লাফাতে চলে গেল আয়নের ঘরে। আয়ন মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে। আনায়া দৌড়ে গিয়ে আয়নের কোমর জড়িয়ে ধরে বলল, আমি তো জানি তুমি আমার জন্য কেন আইসক্রিম আনোনি। আয়ন ব্রু কুচকে বলল, কেন? আনায়া খুশি হয়ে বলল,
কারণ তুমি আমাকে বেশি ভালোবাসো। তোকে কে বলেছে আমি তোকে ভালোবাসি? আমার আপনি বলেছে আইসক্রিম খেয়ে আমার দাঁতে পোকা ধরলে আমাকে বিশ্রী দেখাবে, তাই তো তুমি আমাকে আইসক্রিম কিনে দাওনি। আয়ন পরে আছে একটা টাওয়াল, তার উপরে জড়িয়ে ধরে রেখেছে তার মা। আয়ন বিরক্ত হয়ে বলল, ছাড় আমাকে, বলছি না এভাবে হুটহাট জড়িয়ে ধরবি না আমাকে। কেন? আপনও তো তোমাকে কত জড়িয়ে ধরে রাখে। কারণ ও আমার বোন, তাই জড়িয়ে ধরে রাখে। আমিও তো তোমার বোন, তাই না? মোটেও তুই আমার বোন না। দেখ তো তোকে কি আমার মতো লাগে? আনায়া একবার নিজের দিকে তাকালেও তো আরেকবার আয়নের দিকে, তারপর ঠোঁট উল্টে বলতো, আমার গায়ের রং তো কালো। এই জন্যই আমি তোকে বোন মানি না। আফরাকে দেখ, একদম আমার মতো। আনায়া আবার মন খারাপ হয়ে গেল। সে আয়নকে ছেড়ে দূরে দাঁড়ালো। আয়ন ধমক দিয়ে বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বাইরে যা। আনায়া মাথা নিচু করে চলে গেল আফরার কাছে। আফরা আনায়ার মন খারাপ দেখে বলল, কি ব্যাপার, আমার অনুভূতির আবার কি হলো? মাত্রই না খুশি লাগাতে লাগাতে উপরে গেল। আনায়া মনটা খারাপ করে বলল, ভাইয়া বলেছে সে আমাকে বোন মানে না, আমাকে নাকি একদমই তোর মতো লাগে না। হ্যাঁ, ঠিকই তো বলেছ। আমি কেন তার মতো হতে যাব বলো তো? আমাকে নাকি একদমই তার মতো লাগে না। তাহলে তুমি কেন ভাইয়ার মতো হয়েছো? আরে বোকা, কারণ আমি যে তোমার ভাইয়ার নিজের বোন। তোমার ভাইয়া আর আমি তো তোমার মামুনির পেট থেকে হয়েছি, তাই না? আর তুমি তো হয়েছো ফুপুমুনির পেট থেকে। তাহলে কি করে হবে বলো তো? তুমি তো আলাদা হবে, তাই না? তাহলে যে আমি কালো? আফরা আবার বোঝানোর জন্য বলল, এটাকে কালো বলে না অনুপুরি, এটাকে বলে শ্যামলা বর্ণ। বড় হলে সবাই তোমাকে শ্যামলা সুন্দরী বলবে, বুঝছো? তখন এই যে আমার ফর্সা চেহারা, তখনও ফর্সা চেহারা থেকেও তোমার এই চেহারা বেশি সুন্দর দেখা যাবে। আনায়া উৎসাহিত হয়ে বলল, সত্যি আমাকে সুন্দর দেখাবে? তখন কি ভাইয়া আমাকে বোন মানবে? ধুর, তখন তোমাকে বোন আনবে কেন? তখন তোমাকে বউ বানিয়ে কাছে রেখে দিবে। আফরা কথাটা বলে হা হা করে হেসে ফেলল, কারণ সে চাচ্চুর মুখে শুনেছে আনায়াকে ভাইয়ের সাথে বিয়ে দিতে চায়। তাই সেও সুযোগ বুঝে একটু মজা নিল। বউ হওয়ার কথা শুনে আনায়া বুড়ি লজ্জায় মাথা নিচু করে নিল। আফরা হেসে বলল, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। একটু পরে তোমার ম্যাডাম চলে আসবে, যাও গিয়ে পড়তে বসো। আনায়া সব মন খারাপ এক মুহূর্তেই ভ্যানিশ। যখন থেকে শুনল যে আয়ন ভাই তাকে বোন না বউ ভাববে, তার পিচ্ছি মুখটা তখন টমেটোর মতো লাল হয়ে গেল। আফরা বুঝতেও পারল না সে ফাজলামি করে যে কথাটা বলল। ছোট আনায়ার মাথায় কথাটা একেবারে গেঁথে গেল। সে কি নিজেও এখন থেকে আয়নের বউ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করবে, নাকি ভাগ্যে অন্য কিছু লেখা আছে? বিকেলে আনায়াকে পড়িয়ে গেছে তার ম্যাডাম। এখন সে আফরার সাথে বসে আছে। আহিয়া রান্না করছে, অনু তাকে হেল্প করছে। শাইলা বেগম, আয়েশা বেগমের অনেক বয়স হয়ে গেছে, তারা আর এসব করতে পারে না। এখন আহিয়াই রান্না বান্না করে। আনায়ার হঠাৎ কিছু মনে পড়তে সে দৌড়ে এলো তার মায়ের কাছে। তাড়াতাড়ি তার করে বলল, আমাকে শাড়ি পরিয়ে দাও তো আম্মা। অনু অবাক হলো এইটুকু মেয়ের কথা শুনে। এই মেয়ে বলে কি, এইটুকু পিচ্চি নাকি শাড়ি পরবে? আহিয়া মুচকি হেসে বলল, আমার আনু বুড়ি হঠাৎ শাড়ি পরতে যাচ্ছে কেন? আনাইয়া লজ্জা পেয়ে বলল, আমি বউ সাজবো মামুনি। ও মা, তাই? আনু বুড়িকে বউ সাজলে তো একদম পরি লাগবে। তখন যদি পরীরা ভুল করে নিয়ে যায়, তখন কি করব আমরা? আনাইয়া হেসে কুটি কুটি হয়ে বলল, আমাকে নিতে পারবে না তো? কেন পারবে না মা? আমার বদ্ধ আমাকে যেতেই দেবে না, আটকে রাখবে আমাকে। অনু আর আহিয়া দুজনেই ফিক করে হেসে দিল। আহিয়া দুষ্টুমি করে বলল, ও
ও মা, আমার আনু বুড়ির আবার বড় আছে? হ্যাঁ আছে তো, তুমি জানো না মামনি? না তো, আমাকে তো কেউ বলেনি। কে তোমার বর? আনায়া লজ্জা পেয়ে বলল। ভাইয়াই তো আমার বর হবে। অনু আহিয়া দুজনেই চমকে উঠল। এই কথা আয়ান শুনলে কি করবে কে জানে। আহিয়া কথা ঘোরানোর জন্য বলল। আচ্ছা মা, তুমি যাও, আমি রান্না করে তোমাকে শাড়ি পরিয়ে দেব। আনায়া মাথা নেড়ে লাফাতে লাফাতে চলে গেল আফরার কাছে। আনায়া যেতে অনু ফুস করে দম ফেলে বলল। এই মেয়েটা নিশ্চয়ই ওর বাবার কথাই লাফাচ্ছে। সব সময় যদি মেয়ের কানের কাছে বলে জামাই বানাবো জামাই বানাবো, তাহলে মেয়ে তো শুনবে, ওর মাথায় এটা গেঁথে যাবে এক সময়। অনু, আনায়া ছোট মানুষ, ও কিছু বোঝে নাকি? এখন মনে হচ্ছে বলছে, একটু পর ভুলে যাবে সব। ভুললেই ভালো, না হলে আয়ান শুনলে রেগে যাবে। আহিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল। আমার ছেলেটা হয়েছে একটা, মজা মাস্তি বোঝে না কিছু, সারাদিন মুখটা গম্ভীর করে রাখে। ভাবি, সবই তো একরকম না, আমার বাপটা একটু আলাদা। একটু নয় অনু, পুরোই ভিন্ন গ্রহের প্রাণী তোমার বাপ। দুজনেই টুকটাক কথা বলতে বলতে রান্না শেষ করলো। রাতে খাওয়া দাওয়ার পরে আনায়া আবার জেদ করলো শাড়ি পরিয়ে দিতে। অনু না দিলেও আহিয়া পরিয়ে দিল শাড়ি। অনু একটা লাল টুকটুকে শাড়ি, এটা আফরার শাড়ি। আর একটু ছোট থাকতে এটা আফরা পরেছিল, এখন আর এসব পরে না। আহিয়া শাড়ি পরিয়ে সাজিয়ে দিল, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে একটা কালো টিপ। আনায়াকে অসাধারণ সুন্দর লাগছে। শ্যামবর্ণ হওয়ার কারণে লাল শাড়িটা গায়ে খুব মানিয়েছে। আনায়া আয়নায় নিজেকে দেখে খিলখিল করে হেসে উঠে বলল। আমাকে নতুন বউ লাগছে তাই না মামনি? হ্যাঁ তো, আমার রানু বুড়িকে একদম বউয়ের মতো লাগছে, খুব সুন্দর, কারো নজর না লাগুক। আমি পাপাকে দেখাই গিয়ে। আহিয়া হেসে বলল। আচ্ছা যাও। আহিয়া দৌড় মেরে চলে গেল নিজেদের রুমে। অভ্র ল্যাপটপে কাজ করছিল। আনাইয়া দৌড়ে ঘরে প্রবেশ করে বলল। আমাকে কেমন লাগছে দেখো তো পাপ্পা। অভ্র ল্যাপটপ থেকে মাথা তুলল, সামনে তাকাতে থমকে গেল। তার পিচ্চি পরিটাকে একদম রাজকন্যা লাগছে। অভ্র ল্যাপটপটা রেখে উঠে এসে মেয়েকে কোলে তুলে নিল। আনায়া পাপার গলা জড়িয়ে ধরে বলল। ভালো লাগছে না আমাকে? আমার মাকে একদম রাজরানীর মতো লাগছে। আজ হঠাৎ রাজকন্যা থেকে রাজরানী কিভাবে হয়ে গেল আমার মা? আমি তো বউ সেজেছি তাই। অভ্র আশ্চর্য হয়ে বলল। ও মা, তাই নাকি? আমার মা বউ সেজেছে? হ্যাঁ তো বউ সেজেছি, ভালো লাগছে না? খুব ভালো লাগছে মা, একদম ফাটাফাটি। অনু এদের নাটক দেখতে দেখতে ক্লান্ত। সে বিরক্ত হয়ে বলল। হয়েছে হয়েছে, এবার এসব খুলে শুয়ে পড়ো। আনায়া অস্বীকার করে বলল। আমি শোবো না এখানে, আমি আমার বউয়ের কাছে শোবো। অভ্র হতভম্ব হয়ে বলল। বর কোথা থেকে এলো মা? তোমার তো বিয়ে হয়নি, বিয়ে হওয়ার জন্য তো বড় হতে হবে আগে। আমার বর আছে পাপ্পা, তুমি জানো না? কে মা তোমার বর? আমাকে বলো, আমিও দেখি আমার জামাই বাবাজি কে। অনু পাশ থেকে কপাল কুঁচকে বলল। কে আবার? আমার বাপ। তোমার মেয়ে সে সন্ধ্যা থেকে বলে চলেছে আয়ার নাকি তার বর হবে। বুঝো একবার, আয়ার শুনলে কান ফাটিয়ে দিবে। আনায়া মুখ ভেঙচি কেটে বলল। কিছু বলবে না, তুমি জানো না আম্মা, আমি যাচ্ছি, তুমি থাকো। আনায়া একটা দৌড় মারলো দরজার দিকে। অভ্র ডেকে বলল। কই যাও মা এত রাতে? আমার বরের কাছে, তোমরা ঘুমাও। আনায়া মুহূর্তেই চলে গেল। অনু অভ্রর দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বলল। মেয়ের মাথা তো ছোটবেলায় খেয়ে দিচ্ছ, বড় হলে কত বিপদ হবে বুঝতে পারছো? আমি আবার কি করলাম? কি করলাম মানে? সারাদিন বলতে থাকো আয়নকে জামাই বানাবে। মেয়ে নিশ্চয়ই এসব শুনে এ কথা বলছে। তুমি নিশ্চয়ই আয়নকে চিনো। ছেলেটা এমনিতে আয়নাকে বেশি পছন্দ করে না, তার উপর আবার এসব বলে মাথা খেলে কি করবে আল্লাহ ভালো জানে। কেন রে, আমার মেয়ে কি কম নাকি? না কম না, তোমার মেয়ে একেবারে হুড়পড়ি, তোমার মতো হয়েছে। চুপচাপ শুয়ে পড়ো, তোমার মেয়ে এক্ষুনি চলে আসবে দুটা ধমক খেয়ে। অনু শুয়ে পড়লো এক সাইডে। অভ্র অনুকে নিজের কাছে টেনে নিয়ে বলল। আই একটু আদর করি, কতদিন ঠিক মতো আদর করতে পারিনি। লজ্জা করে না এত বড় মেয়ে থাকতে এসব বলো?
এত বড় কই দেখলি? আমার তো পুচকে একটা মেয়ে। মেয়ে পুচকে হলে কি হবে? মেয়ের বাপ তো বুড়ো। কি? আমি বুড়ো? আমি দেখাচ্ছি আমি বুড়ো নাকি। অভ্র অনুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনুর হাতের কাছে টেবিল ল্যাম্পটা অফ করে দিল। আনায়া দৌড়ে আয়ানের ঘরে ঢুকে পড়ল। আয়ান মন দিয়ে পড়াশোনা করছে, পাশ ফিরে তাকালো না একবারও। যদিও সে বুঝতে পেরেছে আনায়া এসেছে, এখন জানে এই মেয়ের সাথে কথা বললেই সময় নষ্ট হবে। এই মেয়ে বকবক ধরলে থামবে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন আয়ান তাকালো না, তখন আনাইয়া মন খারাপ করে বলল, আমার দিকে একবার তাকালে না কেন? আনায়া আয়ান না তাকিয়ে বলল, কেন, তোর কি রূপ বেরিয়েছে নাকি? আমি তো বউ সেজেছি, দেখো না একটু। বউ সেজেছি কথাটা আনায়ানের কানে বেজে উঠল। সে পাশ ফিরে তাকাতেই দেখতে পেল ছোট্ট আনায়াকে। লাল টকটকে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আয়ান ব্রু কুচকালো, বিরক্ত হয়ে বলল, এইসব দেখাতে এসেছিস আমাকে? জানিস না আমি এইসব বিশ্রী জিনিস পছন্দ করি না। একদম বাজে লাগছে। আনায়া মন খারাপ করতে নিল, কিন্তু ঠিক হঠাৎ আফরার কথা মনে পড়ল তার। সে খুশি হয়ে বলল, আমি জানি বেশি সুন্দর লাগছে জন্যই তুমি এই কথা বলছো, যাতে আমাকে এত সুন্দর সাজে কেউ না দেখে, তাই না? তোর মাথা বেশি বুঝিস, যা এখান থেকে, আমার অনেক পড়া বাকি আছে। আনায়া আয়ানের কথা পাত্তা না দিয়ে বলল, পড়তে হবে না আর। আসো এখন ঘুমাবো, আমি অনেক ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? যা। এখানে কি? আমি এখানে ঘুমাবো। এখানে ঘুমাবি মানে? কি যা তা বলছিস? ঠিকই বলছি, আমি এখানে ঘুমাবো। রাগ করলে কান্না করবো কিন্তু। ফুপি কোথায়? যা তোর জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছে না, মামা পাপা দুজনে শুয়ে পড়ছে জড়িয়ে ধরে। আয়ান একটু ইতস্তত করলো। এই পাকনা মেয়ে কি বলে, হুঁশ থাকে না। আয়ান বলল, তাহলে চল আরফার কাছে দিয়ে আসি। যাবো না বললাম তো, তোমার কাছে ঘুমাবো। আয়ান বিরক্ত হয়ে বলল, একটা আছাড় মারবো কিন্তু। তাও যাবো না। আনায়া গুটি গুটি পায়ে বিছানায় গিয়ে বসলো। আয়ানের বিরক্তি মাত্রা আকাশ ছিল। এমনিতে অনেক রাত হয়ে গেছে, তার উপর সবাই শুয়ে পড়েছে। এই অবস্থায় কারোর রুমে থাকতে ডাকতে যাও অভদ্রতা। তাই সে চুপ করে আছে, না হলে এতক্ষণে 2-4টা ধমক মেরে দিল এই বাদরকে। আয়ান দরজা আটকালো না। যদি ফুপি নিতে আসে, সে আস্তে করে গিয়ে বিছানার একপাশে বসলো। আনায়া বলল, আমার কয়টা ছবি তুলে দাও তো। আজরি বেশি তো বাড়াবাড়ি করবি না, মেজাজ গরম হচ্ছে কিন্তু। দাও না তুলে, এমন করো কেন? কাল আপনিকে দেখাবো। আপনি তো দেখলোই না আমাকে, কখন ঘুমিয়ে গেছে। আয়ান বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে ছবি তুলতে লাগলো। আর এই মেয়ের কি ঢং, একটার পরে একটা পোজ দিয়েই যাচ্ছে। শেষে দৌড়ে এসে আয়নের গলা জড়িয়ে ধরে বলল, এভাবে তুলে দাও। আয়ান ধাক্কা দিয়ে বলল, একটা থাপ্পড় মারবো বেয়াদব, চুপচাপ ঘুমা। আনায়া কান্না করে বলল, বকছো কেন? একটা ছবি তো তুলতে বলছি। অনেক ছবি তুলে দিয়েছি। তোমার সাথে তুলি নাই তো, একটা তুলে দাও, আমি দেখাবো আপনিকে। আয়ান বিরক্তি হয়ে বলল। তাড়াতাড়ি আয়, একটাই কিন্তু। আনায়া খুশি হয়ে উঠে দৌড়ে এসে আয়নের গলা জড়িয়ে ধরল। আয়ন ক্যামেরায় ক্লিক করতেই আনায়া আয়ানের গালে চুমু দিয়ে দিল। ব্যাস, ছবিটা সেভাবেই হয়ে গেল। আয়ন রাগী দৃষ্টিতে তাকাতেই আনায়া বলল, খুব সুন্দর হয়েছে, আপনিকে দেখাবো কাল। আয়ন এখনো থম মেরে দাঁড়িয়ে আছে। এই মেয়েটাকে কবে যে আসার মেরে নাড়িভুড়ি বের করে দিবে আল্লাহই ভালো জানে। আনায়া ততক্ষণে শুয়ে পড়েছে। আনায়া আয়ানকে ডেকে বলল, তাড়াতাড়ি আসো, আমি ঘুমাবো। ঘুমা, নিষেধ করেছি নাকি? জড়িয়ে ধরে ঘুমাবো আমি, জড়িয়ে না ধরলে ঘুম আসে না। ওই দেখ কোল বালিশ আছে, ওটা জড়িয়ে ধর। না, আমি এইসব ধরবো না, আমি তো পাপাকে জড়িয়ে ধরি, এখন তোমাকে ধরবো। আসো তাড়াতাড়ি। আয়ন বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে শুয়ে পড়ল। হাজার হোক, একটা ছেলে মানুষ তো। আনায়া তো নিজের বোন না, যতই ছোট হোক আজে বাজে চিন্তা মাথায় ঘুরঘুর করবে। আয়ন দাঁতে দাঁত চেপে শুয়ে রইল। আনায়া আর আয়ানকে জড়িয়ে ধরে শুয়ে পড়তেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল।
কিন্তু আয়ান ঘুমাতে পারল না। পার্স থেকে ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে ঢুকলো। একটার পর একটা ছবি দেখতে লাগে। কি ঢং মেয়ের, দেখলে মনে হবে কত বড়। হঠাৎ চোখ আটকালো সেই ছবিতে। আনায়া জড়িয়ে ধরে আছে তার ঠোঁট জোড়া আয়নের গালে। আয়নের ভেতরে একটু কেঁপে উঠল। সে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করে শুয়ে রইল। মাঝরাতে আয়ান মাত্র চোখটা বন্ধ করেছে, অমনি আনায়া কান্না করে উঠল। আয়ানের ঘুম হঠাৎ করে ভেঙে গেল। চোখ খুলে দেখে আনায়া বসে বসে কাঁদছে। আয়ান বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই বেয়াদব, মাঝরাতে কান্না করছিস কেন? আনায়া কাঁদতে কাঁদতে বলল, আমি ওয়াশরুমে যাব, আমার সিঁচি পেয়েছে। আয়ান দাঁতের সাথে দাঁত চাপলো। এত বড় বিপদে মনে হয় সে জীবনেও পড়ে নাই। মনে হচ্ছে একটা আছাড় মেরে ভর্তা করে দিতে। সে দ্রুত উঠে আয়নাকে ওয়াশরুমে দিয়ে আসলো। মিনিট দুয়েক পরে আনায়া বাইরে আসলো। আয়ান আনায়ার কাছে গিয়ে বলল, এই চল, তোকে ফুফির কাছে দিয়ে আসি। তুই থাকলে আমার ঘুম হারাম হবে। আনায়া দৌড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে বলল, কখনো দেখেছো মামনি বড় বাবাকে ছাড়া ঘুমিয়েছে? আয়ান প্রচুর বিরক্ত এই বান্দরের বকবকানিতে, তবুও দাঁতে দাঁত চেপে বলল, তারা কেন আলাদা শুবে? তারা হাজব্যান্ড ওয়াইফ। তাহলে মাম্মা পাপাকে আলাদা ঘুমায়? বেয়াদব, তারাও হাজব্যান্ড ওয়াইফ। তাহলে আমরাও সেটা হব। আমি এখন থেকে এখানেই থাকবো। আয়নের কপাল কুঁচকে গেল। কি বলল ওরা? সেটা হবে মানে কি? তারপর কিছু মাথায় আসতেই দাঁত কটমট করে তাকালো আনায়ার দিকে। আনায়া ততক্ষণে শুয়ে পড়েছে। আয়ান আনায়ার কাছে এসে বলল, এই তুই বের হ আমার ঘর থেকে, বেয়াদব। এখনো নাক টিপলে দুধ বের হবে। এখনই মনে কিসব চিন্তা ভাবনা নিয়ে ঘুরছে। ইডিয়ট কোথাকার, মাথায় নাই গিলু। যত দুনিয়ার ফালতু কথা। নাম বলছি, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। আনায়া মুখ ভেঙচি কেটে বলল, নামবো না। কি করবে তুমি? না বলছি বেয়াদব, মার দেব কিন্তু। আনায়া মুখ লটকে বলল, মার দেবো কিন্তু। আজ পর্যন্ত কতবার বলেছো, কিন্তু কখনো মারোনি। আমি জানি তুমি ভয় দেখাতে বলছো। তুমি মারবে না আমাকে, তুমি তো ভালোবাসো আমাকে। তোকে আমি ভালোবাসি না, আমি শুধু আফরাকে ভালোবাসি, আর কাউকে না। আচ্ছা, ভালো কথা। আমি এখন ঘুমাবো, কথা বলো না। আমি ঘুমের মধ্যে বিরক্ত পছন্দ করি না। আয়ান রাগী চোখে তাকালো। আনায়ার তাতে কি আসে যায়? সে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল। আয়ান ঘরের মধ্যে পায়চারি শুরু করে দিল। তার ভেতরে খুব অস্থির লাগছে। এমন কেন হচ্ছে সে জানে না। আগে তো কখনো এমন হয়নি। সে আনায়ার দিকে তাকে। আনায়া ঘুমিয়ে পড়েছে। এই একটা মেয়ে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে, শুধু বলবে ঘুম, সাথে সাথে তাকে আর পাওয়া যাবে না। চলে যাবে ঘুমের রাজ্যে। সকালে ব্রেকফাস্ট টেবিলে সবাই বসে খাচ্ছে। আয়ানের মুখটা অনেক শুকনো লাগছে। আহিয়া সেটা লক্ষ্য করে বলল, আব্বু, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কি হয়েছে? পাশ থেকে অনু বলল, কি আর হবে, নিশ্চয়ই সারা রাত ঘুমাতে পারেন নাই। আহিয়া ব্রুকুচকে বলল, ঘুমাতে পারে নাই মানে? কেন ঘুমাতে পারবে না? কারণ আনাইয়া আয়ানের রুমে ঘুমিয়েছে কাল। নিশ্চয়ই রাত ভরে বিরক্ত করেছে। তার উপর মেয়ে যে ঘুমানোর স্টাইল, মনে হয় কাবাডি খেলে ঘুমের মধ্যে। আহিয়া যেন পৃথিবীর সেরা আশ্চর্য কিছু শুনল। আয়নের সাথে আনায়া ঘুমিয়েছে, এটা কিভাবে সম্ভব? আয়ন তো আনায়াকে দুই চোখে সহ্য করতে পারে না। তাহলে পুরোটা রাত কিভাবে রাখলো? আর আনু বুড়ি কি পরিমাণ বিরক্ত করে সবাই তো জানে। আয়নের মতো গম্ভীর মানুষ পারল আনায়াকে সামলাতে। আহিয়া কিছু বলল না। সে জানে এখন কিছু বললেই আয়ন রেগে যাবে, তাই চুপ করে রইল। আফরা সকাল সকাল উঠেছে, কারণ সে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। সেও খাচ্ছে সবার সাথে। আনায়া গুটি গুটি পায়ে চোখ ডলতে ডলতে আসতেছে ডাইনিং রুমে। অনুর কাছে এসে অনুর আঁচল ধরে ধরে বলল, মাম্মা, দাঁত ব্রাশ করে দাও। আয়ান ব্রুকুচকে তাকালো। এত বড় মেয়ে ব্রাশ করতে পারে না? সে কি না আবার বিয়ে করার স্বপ্ন দেখে? যত সব বেহায়াপনা। আয়ান খেয়ে চলে গেল কলেজের উদ্দেশ্যে। এখানে থাকলে এই বেয়াদবের ন্যাকামি সহ্য করতে হবে তার। যত সব আদিক্ষেতা। অনু আনায়াকে
ফ্রেশ করে খাইয়ে দিল। সে আজ স্কুলে যাবে না, কারণ অনেক লেট করে ফেলেছে। বিকেলবেলা আয়ানের সাথে আরহাম এসেছে এই বাড়িতে। সেও এখন যুবক হয়ে গেছে, দেখতে মাশাল্লাহ সুন্দর। বয়সের সাথে সাথে সুদর্শন হবে তা বলার অবকাশ রাখে না। আশা থেকে শুরু করে তার চোখ এদিক ওদিক ঘুরছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পাচ্ছে না সে। এই মেয়েটা এত ঘরকুনো কেন? সারাদিন রুমে থাকে। কতটুকু বয়স হয়েছে এই মেয়ের? মনে হয় এক্ষুনি বেশি বুঝে একা একা থাকে। আয়ন অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে আরহামকে। সে এবার বলল, এদিক ওদিক তাকিয়ে লাভ নাই, আফরা বের হবে না। আরহাম বলল, কেন রে ভাই, তোর বোন এমন কেন? শুধু পালাই পালাই করে। আমি কি কিছু করেছি? ওর তোকে পছন্দ না, তোর ক্যারেক্টার লুজ। এত বড় অপবাদ দিবি না শালা। আমি কি অন্য মেয়ের দিকে কখনো তাকিয়েছি? আমার শয়নে স্বপনে শুধু তোর বোন। একদম বাড়াবাড়ি করবি না, আমার বোনের আশেপাশে যেন তোকে না দেখি। কেন রে, কি সমস্যা? তোর বোনকে তো আমি বউ বানিয়ে ছাড়বো। আয়ন চোখ লাল করে বলল, শোন, আফরা অনেক ছোট, ওর সাথে এই ধরনের ব্যবহার করলে সেটা ওর উপরে প্রভাব ফেলবে, সেটা ওর জন্য ভালো হবে না। দূর, আমি তেমন কিছু বলেছি নাকি? আমি তো একটু ফাইজলামি করি। বলবি না ওকে কখনো আজে বাজে কথা। ও এসব থেকে দূরে থাকে। ও কিন্তু এতটাও ছোট না যে তোর মনোভাব বুঝবে না। আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমাদের বাড়ি আসা তোর বন্ধ করে দিব। কি এত বড় কথা? একবার তোর বোনকে আমাদের বাড়িতে নিয়ে যাই, তখন আর এই বাড়ির মুখও হব না শালা। তখন বোনকে দেখার জন্য ছটপট করে মরবি। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, শালা ড্রামাবাজ, একজনের জ্বালায় বাসি না, আরেকজনের আমদানি। আনায়া সিঁড়ি দিয়ে নিচে নামছিল আর হামকে দেখে দৌড়ে তার কাছে চলে এলো। তারপর বলল, ভাইয়া তুমি এসেছো? কতদিন তোমাকে দেখি নাই, আই মিস ইউ। আরহাম আনায়াকে কোলে নিয়ে বলল, আই মিস ইউ টু অনুবুড়ি। তাহলে আসো নাই কেন? এখন তো আমি বড় ক্লাসে পড়ি, তাই পড়াশোনা বেশি করতে হয়, তাই সময় পাই না। তোমার যতই পড়াশোনা থাক তবু তুমি আসবে। তোমাকে আমার অনেক পছন্দ। আমারও তোমাকে অনেক পছন্দ। এবার বলো তো অনুবুড়ি, জন্য কি এনেছি? চকলেট। আরহাম পকেট থেকে চকলেট বের করে দিল। আনায়া আরহামের গলা জড়িয়ে ধরে ঠুস করে মুখে চুমু দিয়ে দিল। তারপর এক দৌড়ে উপরে। আয়ন এতক্ষণ বিরক্ত মুখে সবটাই দেখছিল। চুমু দিতে দেখে অবাকের চরম সীমায় পৌঁছে গেল। এই মেয়ে কি সবাইকেই চুমু দেয় নাকি? সে তো রাতে ভেবেছিল শুরু তাকে দিচ্ছে, কিন্তু এখন তো দেখছে তাকে ঠুস ঠুস করে চুমু খাচ্ছে। বেয়াদব একটা, কমন সেন্স নাই। আরহাম এসেছিল কিছু নোটস নিতে। আসার পরে আহিয়া ওদের বাড়ির সবার ভালো মন্দ জিজ্ঞেস করে নাস্তা দিয়ে গেছে। এখন ওর কাজ শেষ, চলে যেতে হবে। সে সব ব্যাগ গুছিয়ে উপরের দিকে হাঁটা ধরল। আয়ন ব্রু কুচকে বলল, মাথার তার কি ছিঁড়ে গেছে? বাইরে না গিয়ে ভিতরে যাচ্ছিস কেন? আরহাম পেছনে না ঘুরেই বলল, তোর বোনকে না দেখলে শান্তি পাবো না রে ভাই। তুই অপেক্ষা কর, আমি আসছি। আয়ান রেগে বলল, একদম যাবি না ওর কাছে, পা ভেঙে দিব কিন্তু। কিছুই করতে পারবি না, কারণ হাজার হলেও বোনের জামাই বলে কথা। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খুন করে দিব। বোনকে বিধবা বানানোর শখ হইছে? আমার বোন তোকে পাত্তা দেয় না, তাই স্বপ্ন দেখা বন্ধ কর। আরে ভাই, এত লাভ স্টোরির গল্প পড়ে যদি কাজেই না লাগাতে পারি তাহলে পরে কি লাভ? শালা নাম বলছি, খুন করব। রিল্যাক্স ব্রো, এখনো এত বড় হয়নি যে সেসব প্ল্যান করব। আগে বড় হই, তারপর দেখা যাবে। আয়ন ধপ করে সোফায় বসলো। সে জানে আরহাম কিছু করবে না, শুধু বিরক্ত করবে। তার ইনোসেন্ট বোন এসে তার কাছে কেঁদে কেঁদে হাজারটা কমপ্লেন করে, কেন এই বেয়াদব বন্ধুকে এই বাড়িতে আনে, তাকে শুধু বিরক্ত করে। আরহাম রুমে উকি দিয়ে দেখলো আফরা বই পড়ছে। আরহাম রুমে ঢুকে বলল, কি করো স্ট্রবেরি? আফরা চমকে উঠল কণ্ঠ শুনে। সামনে তাকাতে বিরক্তিকর মাত্রা বেড়ে গেল। সে বলল, আপনাকে
না বলেছি আমার রুমে আসবেন না আরহাম ভাই? আমি এখন বড় হয়েছি। তাই সত্যি বড় হয়েছো? তাহলে চলো বিয়ে করে বাড়ি নিয়ে যাই। তাই আর তোমাদের বাড়িতে আসতে হবে না। আফরা বিরক্ত হয়ে বলল, আবার এসব কথা শুরু করেছেন? আমি কিন্তু ভাইয়াকে বলে দেব। আরহাম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমার ভাইয়ের সামনে দিয়ে এসেছি, কিছুই করতে পারে না। কারণ আপনি বেহায়া, লজ্জা শরম নাই। যা খুশি বলো, কিন্তু তোমার পিছন কিন্তু ছাড়বো না। আমি পছন্দ করি না আপনাকে। আমার মতো ছোট মেয়েকে এসব বলতে লজ্জা করে না? না করে না, কারণ তুমি আমার ভবিষ্যৎ বউ। আফরা চোখ রাঙিয়ে তাকাতেই আরহাম একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চলে গেল। আফরা চরম হতাশ, এই ছেলে কারো কথা শুনে না, তার হাড় বজ্জাত একটা। দেখতে দেখতে চলে গেছে বেশ কিছুদিন। সবাই যার যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। শুধু ব্যস্ত বললে ভুল হবে, ভীষণ ব্যস্ত। কারোর সাথে দেখা করার সময় কারণ নেই, এতটাই ব্যস্ত সবাই। এরই মধ্যে সিয়াম লন্ডন সেটেল হয়েছে। তারা মেয়ে ছাড়াও সেখানেই পড়াশোনা করছে। সিয়ার মেয়ে বেশ সুন্দরী, এই বয়সেই সে অনেক স্মার্ট। আয়ন এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আনু বুড়ির বয়স এখন 6 বছর, সে স্কুলে যায়। তাকে ক্লাস 1-এ ভর্তি করে দিয়েছে। আফরা ক্লাস 6-এ পড়ে। বেশ অনেকটাই বড় হয়ে গেছে সে। আর দেখে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী, যে একবার তাকাবে সে আর চোখ ফেরাতে চাইবে না। অসম্ভব সুন্দর দেখতে আফরাকে, হবে নাই বা কেন, আহিয়ার মেয়ে বলে কথা। আজ আফরা ড্রাইভার আঙ্কেলকে বলেছে সে তার বান্ধবীদের সাথে বাড়িতে ফিরবে, তাকে যেন আনতে না যাওয়া হয়। ড্রাইভার তাকে বারবার বলেছে আরজান স্যার রাগ করবে। আফরা বলেছে সে তার বাবাকে বলবে, তার বাবা তাকে কিছুই বলবে না। আরজান মেয়েকে জান দিয়ে ভালোবাসে। আফরা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে বান্ধবীদের সাথে, তখন একটা বাইক এসে থাকলো তাদের সামনে। নেতার বখাটের ছেলে, বয়স আর কত হবে, আয়নের মতো, কিন্তু বাবার টাকার গরমে নিজেকে অনেক বড় মনে করে। বাইক থেকে নেমে এসে আফরার পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, কি সুন্দরী, একাই খাবে নাকি? আমাকেও খাইয়ে দাও একটু। আফরা তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে তাকাতে দেখতে পেল ছেলেটা কেমন করে তাকিয়ে আছে তার দিকে। আফরা তার বান্ধবীকে বলল, চল ঋতু, আর খাবো না। আচ্ছা চল যাই, মামা টাকাটা রাখুন। এই বলে ফুসকার বিল দিয়ে যেই না এক পা বাড়িয়েছে, আফরা অমনি নেতার বখাটে ছেলে তার হাত খপ করে ধরে ফেলল। ঘৃণায় গা রিডি করে উঠল আফরার। আরহাম তাকে অনেক রকম কথাই বলে, কিন্তু কখনো বাজে ভাবে স্পর্শ করেনি তাকে। কিন্তু আজ এইভাবে বাজে ছেলেটার স্পর্শে তার ঘৃণা লাগছে প্রচুর। সে হাত ছটকা মেরে সরিয়ে দিয়ে বলল, হাত ছাড়ুন, এটা কোন ধরনের অসভ্যতা? সুন্দরী, কই অসভ্যতা আমি করলাম তোমার সাথে? শুধু তো একটু হাত ধরেছি, তাতেই এমন ছটফট করছো কেন? আপনার লজ্জা করে না? আমার মতো একটা পিচ্চি মেয়ের সাথে এই ধরনের কথা বলছেন? আমার ভাইয়া জানলে আপনাকে আস্ত রাখবে না। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। তোমার ভাই কোন দেশের এমপি যে আমার তাকে ভয় করতে হবে? তোমার ভাইকে বরং বলে দিও আমি বর্তমান এমপির ছেলে রাহাত, আমার কাছে আসতেও হিসাব করতে হবে। ঋতু চল, এদের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আফরা আবার যাওয়ার জন্য পা বাড়াতেই রাহাত স্কুল ড্রেসের বেল্ট টেনে ধরল। আফরার সাথে সাথে বুকে হাত দিয়ে ঢেকে ফেলল। সে এখন এতটাও ছোট না। ধীরে ধীরে মেয়েলি ভাব স্পষ্ট হচ্ছে তার মাঝে। মাঝ রাস্তায় এমন হওয়াতে সে লজ্জায় কান্না করে দিল। হঠাৎ সেখানে ভিড় দেখে ক্লাসের স্যার এগিয়ে আসলো। রাহাতকে আফরার বেল্ট ধরে থাকতে দেখে ধমক দিয়ে বলল, এই ছেলে ছাড়ো ওকে, এটা কি ধরনের আচরণ? ছোট বাচ্চাদের কিভাবে ট্রিট করতে হয় জানো না? ছোট বাচ্চা কোথায় দেখলেন স্যার? এই বয়সে তো আমাদের দাদিরা 1-2 বাচ্চার মা হয়ে যেত।
যুগ আগের মতো নাই, ছাড়ো ওকে। আর এই ধরনের অসভ্যতা যেন আমার স্কুলের সামনে না দেখি। রাহাত ছেড়ে দিল বেল্ট। এতক্ষণে আফরা কান্না করে চোখ লাল হয়ে গেছে। ঋতু আফরাকে টেনে নিয়ে রিকশায় উঠে পড়ল। আর জীবনে একা যাওয়ার সিদ্ধান্ত নিবে না। আফরা ফর্সা হওয়ার কারণে তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কান্না করেছে। তবুও নিজেকে স্বাভাবিক করে বাসায় প্রবেশ করলো। মেইন দরজা খোলাই ছিল, তাই বেল বাজাতে হয়নি। আফরা ভাবলো ভালোই হয়েছে, চুপি চুপি ঘরে গিয়ে মুখ ধুয়ে ফেলবে, আর কেউ বুঝতে পারবে না। যেই ভাবা সেই কাজ। সে দ্রুত পা চালালো ভিতরের দিকে। আয়ন বসে টিভি দেখছিল। আফরাকে আসতে দেখে সে ঘড়ির দিকে তাকালো। অন্য দিনের তুলনায় সময়টা বেশ কিছুটা বেশি মনে হচ্ছে তার। সে আফরাকে ডাক দিল। আফরা, এদিকে আই। আফরা চমকে উঠল। তার ভাইকে সে ভালোবাসলেও জমের মতো ভয় পায়, কারণ আয়ন প্রচণ্ড পরিমাণে রাগী। কিন্তু তার ভাই তাকে কখনো কিছু বলে না, তাও সে ভয় পায়। আফরা কাঁপা কাঁপা গলায় বলল, ফ্রেশ হয়ে আসি ভাই। ব্যাস, এতেই যা হওয়ার হয়ে গেল। বোনের ভাঙা কণ্ঠ বুঝতে 2 সেকেন্ডও সময় লাগলো না তার। তড়িৎ বেগে উঠে আফরার সামনে দাঁড়ালো সে। সাথে সাথে ব্রু কুচকে গেল তার। নাক লাল হয়ে আছে, চোখগুলো ফুলা ফুলা। আয়ন ঝট করে প্রশ্ন করলো, কেঁদেছিস কেন? আফরা কেঁপে উঠল। এবার কি বলবে সে? সে তো মিথ্যা বলতে পারবে না। আবার যদি সত্যি বলে তাহলে আয়ন ভীষণ রেগে যাবে। কি করবে এবার? সে কাপা গলায় বলার চেষ্টা করলো, তেমন কিছু না ভাই, চোখে কিছু পড়েছিল। আয়ন ব্রু কুচকে ভালো করে পরখ করলো বোনকে। মুখ ছেড়ে নিচের দিকে তাকাতেই চোখ লাল হয়ে গেল। স্কুল ড্রেসের বেল্ট এলোমেলো দেখেই বোঝা যাচ্ছে কেউ ধরেছে বা টান দিয়েছে, যার জন্য এমন অগোছালো হয়ে আছে। আয়ান চোখ বন্ধ করে বলল, ছেলেটা কে? আফরা চমকে উঠল। বুঝে ফেললো ভাই, কিন্তু সে তো কিছুই বলে নাই। তাহলে কিভাবে বুঝলো? আফরা কথা ঘোরানোর জন্য বলল, তেমন কিছু না ভাই, ওই। আয়ন গর্জন করে উঠল, ছেলেটা কে? তাড়াতাড়ি বল, না হলে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। আফরা ভয়ে কান্না করে দিল। যে ভাই কখনো তাকে একটু রেগে কথা বলে না, সেই ভাই আজ তাকে ধমক দিচ্ছে, তাও এত জোরে ঘর কাঁপিয়ে। আহিয়া অনু রান্নাঘরে ছিল। হঠাৎ ছেলের এমন ধমক শুনে আহিয়া দৌড়ে এসে বলল, কি হয়েছে আব্বু? ওকে ধমকাচ্ছ কেন? কি করেছে ও? আম্মু, তোমার মেয়ে অন্যায়কে আড়াল করতে চাচ্ছে। ও জানে না এগুলোর জন্য পরে কতটা বিপদের মুখোমুখি হতে হবে ওকে। আহিয়া আফরার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মা? কি আড়াল করছো তুমি? ভাইকে বলে দাও, ভাই রেগে যাচ্ছে তো। আফরা মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর একে একে সব কথা বলতে শুরু করলো। আয়নের ব্রু আস্তে আস্তে টান হয়ে কপালে রগ ফুলে উঠল। দাঁতের সাথে দাঁত পিষতে শুরু করলো। আফরা মাকে সব বলে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আহিয়া তাকিয়ে দেখলো আয়ন ততক্ষণে যেন মেন গেটের কাছে চলে গেছে। সে চমকে উঠে বলল, আব্বু কোনো ঝামেলা করো না, তোমার আব্বু কিন্তু রেগে যাবে। কে শুনে কার কথা? সে ততক্ষণে বেরিয়ে গিয়েছে। অনু এসে আফরার মাথায় হাত বুলিয়ে বলল, এমন ছেলেদের শিক্ষাই দিতে হয়। কত বড় বেয়াদব হলে এটুকু মেয়ের সাথে এমন আচরণ করে, শয়তানের দল। কি বলছো অনু? তুমি জানো না আয়ন রেগে গেলে কি করে? তোমার মনে নেই ছোটবেলা আফরাকে জড়িয়ে ধরেছিলে, তাও পিচ্ছি একটা ছেলে। আহিরাস্তাকে দেয়ালের সাথে ধাক্কা মেরে দিয়েছিল, ছেলেটার মাথা ফেটে নাজেহাল অবস্থা হয়েছিল। ভাবি, তখন না হয় সে ছেলেটা বুঝতে না পেরে জড়িয়ে ধরেছে, কিন্তু এখন এই বড় লোকের বখাটে ছেলে যেটা করলো সে তো বুঝিয়ে করেছে, তাই না? এমন মানুষের শিক্ষার দরকার। অনু যাই বলুক আহিয়ার মন মানছে না। তার ছেলেটা চুপচাপ থাকলেও সে যে প্রচণ্ড রাগী, কি জানে কি করে ফেলে। আহিয়া মেয়ের মাথায় হাত দিয়ে বলে, যাও আম্মু, ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে। আর এসব ভুলে যাও, জীবনে চলার পথে এমন 2-4টা ঘটনা মেয়েদের সহ্য করতেই হয়, এসব নিয়েই সামনে এগোতে হয়। রুমে যাও। আফরা মাথা কাত করে চলে গেল। আহিয়া চিন্তিত মুখে সোফায় বসে পড়ল। একটা গোডাউনে একটা ছেলেকে হাত পা বেঁধে রাখা হয়েছে। ছেলেটা জোরে চিৎকার করে বলল, কার এত বড় সাহস আমাকে তুলে আনে? আমি এমপির ছেলে, সেটা ভুলে গেছিস? কে আছিস? সামনে আইস সালা। কালো মুখোশ পরা 3টা ছেলে আসলো তার সামনে। এইভাবে হঠাৎ কালোর মুখোশে দেখে ছেলেরা একটু ভয় পেয়ে গেল। এরা আবার কারা? ও তো চেনেই না এদের। রাহাত চেঁচিয়ে বলল, এই তোরা কারা?
আমাকে তুলে কেন এনেছিস? ছেড়ে দে বলছি। মাঝের ছেলেটা বাঁকা হেসে বলল, আদর করতে এনেছি তোকে। তোর না এই বয়সে আদর করার ইচ্ছে জেগেছে? রাহাত আবার বলল, কারা তোরা? তোর বাপ। তিনটা ছেলে হকি স্টিক দিয়ে সমানে মারতে শুরু করলো রাহাতকে। বেচারা ব্যথায় চিৎকার করে উঠল। চেনা নাই জানা নাই, কে মারছে তাকে, তাও এত নির্মম ভাবে। তার প্রতিটা চিৎকারে যেন দেয়াল কেঁপে উঠছে। মাঝের ছেলেটা রাহাতের হাত ধরে বলল, ইস, এই হাতটা শুধু এদিক ওদিক চলে যায়, তাই না? আচ্ছা, যদি হাতটাই না থাকে তাহলে কেমন হয়? রাহাত চমকে উঠে বলল, এই খবরদার, আমার হাত ছাড়। কি শত্রুতা তোদের সাথে? আমি তো তোদের চিনি না। শত্রুতা তো তুই নিজে আমন্ত্রণ করে আনলি, আমাদের আর কি করার আছে বল? ছাড় বলছি, আমার বাবা কিন্তু ছাড়বে না তোমাদের। তোর বাবা আমার বালও ছিঁড়তে পারবে না। তোর বাপকে বলিস আমাকে যেন খুঁজে বের করে। তারপর আঙ্গুল বাড়ি মারতে শুরু করলো। রাহাত গগন বিদানে চিৎকার করে উঠল। এবার মাঝের ছেলেটা রাহাতের কানের কাছে মুখ নিয়ে বলল, আমার যত্নে রাখা ফুল তুই এক মুহূর্তে ছুঁয়ে দিলি। এত সাহস তোর! যাকে আজ পর্যন্ত আমি টাচই করলাম না, তাকে ছোঁয়ার শাস্তি তো তুই পাবি। ছেলেটা এবার আরো এলো পাথারে মারতে শুরু করলো। এবার আর রাহাত সহ্য করতে পারল না, সোজা জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ল। অন্য ছেলেটা এসে হাতের বাঁধন খুলে দিয়ে বলল। তারপর তিনটা মুখোশধারী ছেলে অট্ট হাসিতে ফেটে পড়ল। এত বড় কাজ করলো কিন্তু কোনো প্রমাণ করলো না, এটাই তো সবচাইতে বড় ক্রেডিট। আয়ান আরহাম আয়াজ রেস্টুরেন্টে একটা টেবিলের সামনে বসে আছে। তারা প্রায় এখানে এসে আড্ডা দেয়। যেহেতু তারা এখন কলেজে পড়ে সেহেতু নিজেদের আলাদা পছন্দ তৈরি হয়েছে। এই বয়সের পোলাপান বাবা মায়ের আঁচল ধরে থাকে না, বরং তারা এমনভাবে নিজেকে সরিয়ে রাখে যেন বাবা মায়ের সাথে কথা বলাটাও লজ্জার ব্যাপার। তিনজন 3 কাপ কফি অর্ডার করে এসে বসেছে। আর হাম হাসতে হাসতে বলল, ভাই, জীবনের প্রথম কারুরে এমনভাবে পিটালাম। ইস, মনে মনে শান্তি অনুভব হচ্ছে। আয়াজ কফিতে চুমুক দিয়ে বলল, শালার কত বড় সাহস বাপ, বনুর সাথে বাজে আচরণ করে। মানুষ হত্যা মহাপাপ না হলে শালাকে খুন করে আসতাম। ওদের মুখের কথা কেড়ে নিয়ে আয়ান বলল, বলেছিস মানুষ হত্যা পাপ হলেও অমানুষ হত্যার কখনো পাপ নাই। আর ওই বাস্টার্ড কোনো মানুষ না, ওকে খুন করলেও কোনো পাপ নাই। শুধু এই বয়সে ঝামেলায় জড়াতে চাই না, তাই না হলে ওকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাওয়াতাম। আয়নের মুখে হিংস্রতা ফুটে উঠেছে, চোখগুলো কেমন লাল হয়ে গেছে। আরহাম আয়াজ এবং চিন্তিত হলো আয়ানকে দেখে, কারণ আয়ান বাসায় যতই ভদ্র হয়ে থাকুক না কেন আসলেই তেমন না। সবাই জানে আয়ান চুপচাপ ভদ্র, কিন্তু একটু রাগী। আসলে আয়ান খুবই হিংস্র মানব। হতে পারে খুব বড় নয় সে, কিন্তু কোনো অন্যায় দেখলে সে রুখে দাঁড়ায় এবং তার প্রতিবাদের ধরনও সম্পূর্ণ আলাদা। অন্যায় করানির এমন অবস্থা করে যে তার বাঁচা নাজেহাল হয়ে যায়। আর হাম দুষ্টু হাসি দিয়ে বলল, ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এই কথাটা তোর সাথে একদম মিলে যায়, বুঝলি ভাই? সবাই জানে ইস, ছেলেটা কত ভদ্র, কারোর সাথে তেমন কথা বলে না, কারো দিকে তাকায় না, কিন্তু আসলে ছেলে মানুষের জান খেয়ে ফেলে। কি সাংঘাতিক ভাই তুই, এ বয়সে এমন কাজ করে ফেললি। দিনে দুপুরে একটা ছেলেকে তুলে নিয়ে আসলে, তো আবার এমপির ছেলে, আর সেটা কেউ বুঝতেই পারলো না। তুই সত্যি জিনিয়াস ভাই। আয়ান বিরক্তির চোখে তাকিয়ে বলল, এমনভাবে প্রশংসা করছিস মনে হচ্ছে বিশ্ব জয় করে ফিরে আসছি। এটা তারা থেকে কঠিন কাজ ভাই, দৌড়বি মরবি কাটবি, অথচ কেউ জানতেই পারবে না। ব্যাপারটা ইন্টারেস্টিং না? তোর কাছে তো সবটাই ইন্টারেস্টিং লাগে, তো আমি না হয় মারলাম, তুই মারতে গেলি কেন? আরহাম একটু ভাব নিয়ে বলল, কি বলছিস ভাই? আমার কলেজায় হাত দিছে আর ওর হাত আমি আস্ত রাখবো? শালাকে এমনভাবে মারছি ওই হাত দিয়ে খেতে পারবে না কয়েক বছর। আমার বোন তোর কলিজা হলো কবে থেকে? আরে ভাই, এটা জন্মের আগে থেকেই সেটিং হয়ে আছে।
জন্মের আগের সেটিং জন্মের পরে চেঞ্জ হয়ে গেছে। দেখিস না আমার বোন তোকে পছন্দ করে না একদম। আর আমার বোনের অপছন্দের জিনিস তার আশেপাশে ঘুরুক আমি চাই না। আর যাই বলিস, এটা কখনো হবে না। তোর বোনের আশেপাশে আমি সারা জীবন থাকবো। তাহলে তোকেও কবে মেরে গুম করে দিব বুঝতেও পারবি না তুই। আরহাম বলল, কি এত বড় কথা? একবার বিয়ে করে নেই, এমন জল্লাদ বাইয়ের বাড়িতে যাওয়া একদম নিষেধ। তুই সেই স্বপ্নই দেখ, আমার বোন তোর সামনে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যাবে। আরহাম নাটক করে বলল, ওই দিন দেখার আগে যেন আমার মৃত্যু হয়। আজ এতক্ষণ বসে বসে এদের নাটক দেখছে। কি এক কাণ্ড, মা রইছে নানির পেটে আর ওরা এটা নিয়ে ঝগড়া করতেছে। আরে বাবা, আগে তো বড় হতে দিবি, মাত্র বয়স 11 বছর, এখনই বিয়ে নিয়ে ঝামেলা বাঁধিয়ে বসে আছে। আয়াজ এক ধমক দিয়ে বলল, কি শুরু করেছিস তোরা? বিয়ের জন্য ন্যূনতম একটা বয়স লাগে, সেটা তোরা ভুলে যাচ্ছিস। আফরা এখনকার যুগের মেয়ে, তার বর সে নিজেই ঠিক করে নিতে পারবে। আরহাম ফট করে বলে উঠল, এই খবরদার, কলেজায় হাত দিবি না বলে দিলাম। আয়াজ বলল, রাগ তোর কলিজা, শালা ছোটবেলা থেকে বনুকে বিরক্ত করে আসছিস, এই কারণেই বনু তোকে একদম পছন্দ করে না। দূর 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 শালা, এক কথা বারবার বলে বলে কানের পোকা বের করে দিলি। পছন্দ করে না মানে কি? ও কি এখন পছন্দ করার বয়স হয়েছে নাকি? যখন করার তখন করলেই হলো। এখন ওই যে বিরক্ত করছিস, মনে হয় না কখনো পছন্দ করবে। ও করবে না, ওর বাপদাদা 14 গোষ্ঠী করবে। আমি কি সুন্দর না নাকি? আয়ান চোখ গরম করে তাকালো। আরহাম সেটাই পাত্তা না দিয়ে বলল, আজকাল পছন্দ করানো অনেক টেকনিক আছে, সেসব অ্যাপ্লাই করব দরকার হলে। আয়াজ ব্রুকুচকে বলল, কি অ্যাপ্লাই করবি? শালা গল্প উপন্যাস পড়িস না নাকি? কিভাবে নাকে হ্যাঁ করতে হয় জানিস না? আজ মাত্রই কফি মুখে নিয়েছিল। আরহাম কথা শুনে মুখ থেকে কফি ছিটকে বেরিয়ে আসলো। কি সাংঘাতিক কথাবার্তা বলে এই ছেলে, ভাইয়ের সামনে বোনকে নিয়ে কী সব বলছে। আয়াজ ফট করে আয়নের দিকে তাকালো, যা বুঝার বুঝে গেছে, এখনই কিছু ঘটবে। আয়াজ মনে মনে কাউন্ট করতে শুরু করলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, বুম। আয়ন কফির কাপ ছুঁড়ে মারলো আরহামের দিকে। আরহাম আগেই বুঝতে পেরেছিল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তাই সে আগেই দৌড়ে শুরু করছিল, যার জন্য কফির মগটা গিয়ে লাগলো রেস্টুরেন্টের দরজার সামনে। সাথে সাথে গ্লাস ভেঙে ঝুরঝুর করে পড়ে গেল। আশেপাশে সবাই হা করে তাকিয়ে আছে, কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। এতক্ষণ আয়ান আরহামের দুষ্টুমিতে তাল মেলালেও এবার সে ভীষণ রেগে গেছে, কারণ গল্প উপন্যাসে সেও পড়ে, তাই বুঝতে অসুবিধা হয়নি আরহাম কি মিন করেছে। আয়াজ আয়নের হাত ধরে বলল, ভাই থাম, রেগে যাচ্ছিস কেন? তুই তো জানিস আরহাম কেমন। কথা বলতে থাকলে কি থেকে কি বলে ফেলে হুঁশ থাকে না। কথার কথা বলে ফেলেছে, রাগ করিস না। ওর সাহস কি করে হলো আমার সামনে এসব বলার, তাও আবার আমার বোনকে নিয়ে? জানিসই তো ও আফরাকে কত পছন্দ করে, তাই এমন ভুলভাল বলে ফেলে। আমি বারণ করে দিব আর যাতে না বলে এসব। ওকে আমার সামনে 1 মাস আসতে বারণ করে দিবি, না হলে ওর অবস্থা এই এমপির ছেলের মতো করব। আরহাম রেস্টুরেন্টের দরজার সামনে সে কথা শুনছিল। এবার সে জোরে করে বলল, সেটা তুই কখনো করতে পারবি না, কারণ তোর বোনের জান না হতে পারলেও তোর জান তো হতে পারছি। আয়ন আর একটা কাপ ছুঁড়ে মারলো আরহামের দিকে। আরহামকে আর পাইকে সে এক দৌড়ে বাইক নিয়ে বসে স্ট্যান্ড দিয়ে চলে গেল। আয়াজ হাফ ছেড়ে বাঁচলো, আর একটু এখানে থাকলে সত্যি আয়নের হাতে কয়েকটা খেত। আয়ন উঠে রেস্টুরেন্টের জরিমানা দিয়ে বেরিয়ে গেল, সাথে আয়াজও গেল। তার 2 জন বাইক স্ট্যান্ড দিয়ে চোখের পলকে উধার হয়ে গেল। রেস্টুরেন্টের সবাই এখনো বিস্মিত হয়ে বসে আছে, কি হলো কেউ কিছু বুঝলোই না।
বুঝতেই পারলই না। আনায়া সারা বাড়ি মাথায় তুলে রাখছে। সে সকাল থেকে চকলেট চকলেট করে সবার মাথা খাচ্ছে, কেউ তাকে একটাও চকলেট দিচ্ছে না। সে ডাইনিং রুমের মেঝেতে বসে হাত পা ছড়িয়ে কান্না শুরু করে দিছে। অনু রান্না করছিল, এবার সে হাতে খুন্তি নিয়ে এসে বলল, আনায়া, বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। দেখো না, চকলেট খেয়ে খেয়ে দাঁতের 12টা বাজিয়ে ফেলেছো। আর কয়েকদিন গেলে তো মুখে আর দাঁত খুঁজে পাওয়া যাবে না। আমার দাঁত লাগবে না, আমার চকলেট লাগবে, তাড়াতাড়ি দাও। আমার পেটের ভিতরে শুধু চকলেট চকলেট করছে। তোমার পেটে চকলেট চকলেট করলে একটা চকলেটও তুমি পাবে না। আহিয়া এসে বলল, অনু, বাচ্চা মেয়ে, দাও না একটা। না ভাবি, এটা বলো না। দেখছো দাঁতগুলো পোকা ধরে গেছে। সারা দিন রাত শুধু চকলেট চকলেট করে। তোমরা সবাই লুকিয়ে লুকিয়ে চকলেট দাও, আমি জানি না ভাবছো। এর মাঝে আনায়া আবার কান্না জুড়ে দিল। দাও মামনি একটা চকলেট, বেশি না, একটা দাও। আফরা এসে আনায়ার হাত ধরে টেনে তুললো, তারপর কাছে নিয়ে বসিয়ে বলল, আমার আনুবুড়ি কি ভুলে গেল? ভাইয়া একদম পছন্দ করে না তুমি চকলেট খাও। তোমার ভাইয়া একদম পচা, শুধু তোমাকে চকলেট দেয়, আমাকে একটাও দেয় না। কেন দেয় না বলো না? কারণ দাঁত ছাড়া বউ ভাইয়ের পছন্দ না। তুমি যদি চকলেট খেয়ে দাঁত ফেলে দাও তাহলে ভাইয়া তোমাকে একদম পছন্দ করবে না। কারণ ভাইয়ার পেছনে তো কত সুন্দর মেয়েরা ঘুরে। আনায়া মুখ ভেঙচি কেটে বলল, সুন্দর না চাই, পাপা বলেছে আমি সব থেকে সুন্দরী। তাহলে তোমার যদি দাঁত না থাকে তাহলে তোমার বিচ্ছিরি দেখাবে। তখন তো ভাইয়াকে অন্য সুন্দরী নিয়ে যাবে, তখন কি করবে? কাউকে নিতে দেবো না আমি কান্না করব। কান্না করলে কাজ হবে না, জানো না ভাইয়া এসব পছন্দ করে না। তার পছন্দের মতো হতে হলে তার ইচ্ছে মতো চলতে হবে। আমার ঠেকা পড়েনি তোমার ভাইয়ার মতো হওয়ার। পাপা বলেছে আমি যেমন আমাকে তেমনভাবে পছন্দ করতে হবে। ওরে বাবা, আমার আনুপুরি তো বড় হয়ে গেছে। হয়েছে তো, আর কিছুদিন পরে আসার স্বাদ হবে। বাবা বলেছে এই পচা দাঁত পড়ে গিয়ে সোনার দাঁত উঠবে। বুঝতে পারছো আপু? বুঝেছি আনুপুরি, কিন্তু পোকা তো তোমাকে ব্যথা দেয় তাই না? তখন তো তুমি কান্না করে সেটা কি ভুলে গেছো? আনায়া মন খারাপ করে বলল, এই একটা খাবো, বেশি না, রাগ করো না প্লিজ। আনায়া আফরার গলা জড়িয়ে ধরে মুখে একটা চুমু দিল। আহিয়া আনায়াকে ছোট্ট একটা চকলেট এনে দিল। আনায়া প্যাকেটটা ঠুস করে খুলে মুখে চকলেট পুরে নিল। আর এই মুহূর্তে বাড়িতে প্রবেশ করলো আয়ান, কিন্তু অন্য দিনের তুলনায় তাকে আজ অন্যরকম লাগছে। আনায়া আফরার পেছনে লুকিয়ে গেল যেন তাকে চকলেট খাওয়া অবস্থায় দেখতে না পারে। আজ একটু সবাই বেশি ব্যস্ত। আরজানার অভ্র অফিসে চলে গেল। ড্রাইভারের আজ একটু শরীর খারাপ থাকায় সে আসেনি। এখন আফরা আর আনায়া স্কুলে যাবে কার সাথে সেটাই ভাবছে। সব সময় আরজান না হলে অভ্র অফিস যাওয়ার পথে ওদের নিয়ে যায়, কিন্তু আজ অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে তারা ভোরে বেরিয়ে পড়েছে। আফরা আর আম্মুকে বলছে, আম্মু আমি একাই চলে যাই, আমি পারবো তো যেতে। কিছুতেই একা যাবে না। কালকের ঘটনা কি ভুলে গেছো? তাতে কি হয়েছে আম্মু, একদিনই তো। বলছি তো না, দরকার হলে স্কুলে যাওয়ার দরকার নেই। স্কুলে যেতেই হবে আম্মু, ইম্পর্টেন্ট ক্লাস আছে। এমন সময় আয়ন সিঁড়ি দিয়ে নিচে নামলো, তারপর টেবিলে খেতে বসে গেল। পরিবেশ থমথমে দেখে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে, সবাই চুপচাপ কেন? আহিয়া বলল, তোমার আব্বু চাচু দুজনেই অফিসে চলে গেছে, আর ড্রাইভারেরও শরীর খারাপ। আফরা আর আনায়া কিভাবে স্কুলে যাবে সেই জন্যই মন খারাপ। আফরা তো একাই যেতে চাচ্ছে, কিন্তু আমি যেতে দিচ্ছি না। কালকে অত বড় একটা ঘটনা ঘটে গেল, আজ একা ছেড়ে ছাড়তে চাইছি না, আমি সেফ মনে করছি না আসলে। আচ্ছা, আমি নিয়ে যাব যাওয়ার সময়। আহিয়া আবার বলল, আনায়াকেও কিন্তু নিয়ে যেতে হবে। আয়ন নাক মুখ কুচকে বলল, ওর যাওয়ার দরকার নাই, ও বাড়িতেই থাক, কাল যাবে। আনায়া পাশেই বসেছিল সোফার উপরে। এই কথা শুনে সে এগিয়ে এলো।
তারপর কোমরে হাত দিয়ে বলল, কেন আমাকে নেবে না কেন? এমনি নিব না, বাড়িতে থাক। না, আমি যাবো স্কুলে। আয়ান ধমক দিয়ে বলল, বলছি না তোকে নিতে পারবো না। কেন পারবে না মামনি, তুমি বলো না। আহিয়া আয়ানকে বোঝানোর জন্য বলল, বাবা যাচ্ছি যখন ওকে নিয়ে জানা, না হলে বাড়ি মাথায় করে ফেলবে তো। ফেললে ফেলুক, তাতে আমার কি, আমি ওকে নিতে পারবো না। আনায়া ধাপ করে বসে পড়ল মেঝেতে। সে এখন হাত পা ছড়িয়ে কান্নাকাটি করছে। কেন তারা আপুন্নিকে নিবে, তাকে নিবে না? তাকেও নিতে হবে, সে তো ছোট বাচ্চা, সে কি একা একা যেতে পারে? সে কান্না করে বাড়ি মাথায় করে ফেলল। আয়ান দিল এক ধমক। থাম ড্রামা কুইন, নিয়ে যাব, এখন চুপ করে থাক, খানের পোকা বের করে দিস না। সাথে সাথে আনাইয়া উঠে এসে আয়নের মুখে ঠুস করে চুমু দিয়ে দিল। বেচারা আয়ান মাত্রই পানি মুখে দিয়েছিল, হঠাৎ নাক মুখ দিয়ে উঠে গেল পানি। আহিয়া এসে ছেলের পিঠে হাত বোলাতে লাগলো, তারপর বলল, আরে বাবা আস্তে ধীরে খাবি তো, এত তাড়াহুড়ো কিসের? আহিয়া দেখেনি যে আনাইয়া ওকে চুমু দিয়েছে, দেখেছে আফরা। সে সোফায় বসে মুখ চেপে হাসছে, যাতে ভাইয়ের চোখে না পড়ে, তাহলে সে নিজে একটা ধমক খাবে এখন। আয়ন চোখ গরম করে আনায়ার দিকে তাকালো। আনায়া আর কি সেই সব বোঝে? সে তো তাকে নিয়ে যাবে শুনি খুশিতে লাফাচ্ছে। তাকে আর পায় কে? আয়ন আর খেতে পারল না, হাত ধুয়ে আফরাকে বলল, তাড়াতাড়ি আই, আমি নামিয়ে দিয়ে কলেজে যাব। আফরা উঠে দাঁড়ালো, তার পেছনে পেছনে আনায়াও গেল। আয়ন গিয়ে বাইকে বসে পড়ল। এই বাইকটা তার বাবা কলেজে ওঠার পরে কিনে দিয়েছে যাতায়াতের সুবিধার জন্য, কারণ বাড়ির গাড়ি সব সময় বাড়িতে থাকে না, কোনো না কোনো কাজে বাইরে থাকে। আজমল চৌধুরী আর আজকাল অফিসে যেতে পারে না, বয়স হয়ে গেছে, শরীরটা বেশি ভালো না, রুমেই থাকে বেশিরভাগ সময়। আর তাই শাইলা বেগমও তার পাশেই থাকে, দুজন কথাবার্তা বলে সময় পার করে। এদিকে আশরাফ চৌধুরী মোটামুটি ভালো আছে, তিনি এখন অফিসে যায় আর জানদের সাহায্য করে। আয়েশা বেগমকে আর রান্না করতে হয় না এখন, আহিয়া আর অনুই সবটা সামলায়। বয়স হয়ে গেছে, সারা জীবন কি শুধু খাটবে নাকি? এখন তো তাদের রেস্ট নেওয়ার বয়স। আয়ন বাইকে বসে আছে, আফরা আর আনায়া গিয়ে দাঁড়ালো। আয়ন বলল, দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি ওঠ, তোদের নামিয়ে দিয়ে আবার আমি কলেজে যাব। আফরা আয়নের পেছনে বসে পড়ল, বিপাকে পড়ল তখন যখন আনায়া কই বসবে ভাবলো। আনায়াকে এখন যদি মাঝখানে বসায় তাহলে নিশ্চিত আফরা অ্যাক্সিডেন্ট করবে, কারণ ও এত বড় হয়নি যে এত কিনারে বসে থাকতে পারবে। তাহলে আনায়াকে কোথায় বসাবে? আয়নের রাগে শরীর জ্বলে যাচ্ছে। এই মেয়েটা আস্ত একটা আপদ, লাইফে শুধু ঝামেলা পাকাতে আসে। আনায়া নিচে দাঁড়িয়ে থেকে বলল, আমাকে উঠাচ্ছ না কেন? আয়ন রেগে বলল, কই উঠাবো, আমার মাথায়? আয়ন বোনের কথা তাতে দাঁত চেপে শুনলো, তারপর আনায়াকে ধরে নিজের সামনে বসিয়ে দিল। জন্মের শিক্ষা হয়েছে এই মেয়েকে আর কোনো দিনও নিতে স্বীকার করবে না সে। বাইক স্টার্ট দিল। কিছুক্ষণ চলার পরে বাইক এসে থামলো আফরার স্কুলের সামনে। আফরা বাইক থেকে নেমে দাঁড়ালো। আয়ন বলল, বাড়ির গাড়ি পাঠিয়ে দিতে বলবো বাবাকে, আর যদি সময় না পাই তাহলে প্রিন্সিপালকে আমাকে একটা কল দিতে বলিস, ওনার কাছে আমার নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আনুবুড়িকে ওর স্কুলে দিয়ে আসো। আচ্ছা তুই আগে ভিতরে যা, তারপরে আমি যাব। আফরা আচ্ছা বলে ভিতরে চলে গেল। আয়ন বোন যতক্ষণ ভিতরে না যায় ততক্ষণ দাঁড়িয়ে রইল বাইকের ওপর। বোন যেতে সে বাইক স্টার্ট দিল। আনায়ার স্কুল এখান থেকে 5 মিনিট লাগে। আয়ন এতক্ষণ বোনের জন্য আনায়াকে কিছুই বলে নাই। আনায়াকে কিছু বলে তার বোনের মন আবারও খারাপ হয়ে যায়, তাই সে চুপ ছিল। এবার সে আনায়াকে ধমক দিয়ে বলল, কি বেয়াদব, এতটুকু মানুষের এত বড় চুল কেন রে? তোর চুলের জ্বালায় আমি বাইক চালাতে পারছি না ঠিক মতো। আনায়া এখন বলল, কোথায় আমার চুল বড়? আমার তো এইটুকুনি চুল। তুমি দেখো না মামনির চুল কত বড়, আমি মামনির অত বড় চুল বানাবো। হ, তোর মামনি অত বড় চুল বানালে তোকে আর দেখা যাবে না। চুলও কালো, তুইও কালো, তাহলে কেমনে হবে? সবাই ভূত ভাববে। মোটো ভূত ভাববে না, পাপা বলেছে আমি সুন্দরী।
আয়ান হা হা করে হেসে দিল। ও নাকি আবার সুন্দরী? আয়ান নাক মুখ কুচকে বলল, তোর পাপা তোকে খুশি করার জন্য বলেছে এই কথা। তুই মোটেও সুন্দরী না। আমি সুন্দরী সুন্দরী সুন্দরী। বললাম না তুই মোটেও সুন্দরী না। আনায়া হঠাৎ চলন্ত বাইকে ঘুরে বসলো আয়ানের দিকে। তারপর আয়ানের দিকে জোরে একটা কামড় বসিয়ে দিল। এত জোরে কামড় দিল যে বাইক থামাতে বাধ্য হলো। শার্টের উপর দিয়ে রক্ত ভেসে উঠল। দাঁত পুরো একদম গেঁথে গেছে। আয়ান রক্তচক্ষু নিয়ে তাকালো আনায়ার দিকে। আয়ানের তাকানো দেখে আনায়া ভয় কেঁদে দিল। আয়ান ধমক দিয়ে বলল, বেয়াদব, কি করলি এটা? পুরো দাঁত বিধিয়ে দিলি। দেখ তো কেমন রক্ত বের হয়ে গেছে। মনে হচ্ছে একটা আচার দিয়ে নাড়ি বুড়ি বের করে দিই। বেশ করেছি। তুমি বললে কেন আমি সুন্দর না? আমি অনেক সুন্দর, সবাই আমাকে সুন্দর বলে, শুধু তুমি বলো না। আয়ান দাঁতে দাঁত পিষিয়ে বলল, আমার কাছে তোকে সুন্দর লাগে না, তাই বলি না। বেশ করেছি, আরো বলবো। আমিও আরো কামড় দেব। আই, আরেকটা কামড় দিয়ে দেখ, থাপ্পড় মেরে এখানেই ফেলে চলে যাব। তখন সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরবি। আনায়া কাঁদতে কাঁদতে বলল, আমি মামনিকে বলে দিব তুমি আমাকে ধমক দিয়েছ। যা বলে দে নেকা রানী। পারিস তো শুধু নেকামো করতে, আর কি পারিস? আমাকে আর ধমক দিলে আমি তোমাকে বিয়ে করব না, বলে দিলাম। আয়ন হা হা করে হেসে দিল, যেন পৃথিবীর সেরা জোকস বলেছে তাকে। সে বিদ্রুপ করে বলল, আমি মনে হয় তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছি। ভালো করে দেখ, আমার সাথে তোকে মানায় না। যাও, করবো না তোমাকে বিয়ে। পয়সা ধুয়ে ধুয়ে পানি খাও। আয়ন হাসলো। এইটুকু পিচ্ছি আবার অভিমান করেছে, ভাবতেই তার হাসি পাচ্ছে। হঠাৎ সে বুকের পাশে ব্যথা অনুভব করলো। বুকের বা পাশে রক্ত দিয়ে ভিজে গেছে। ইনজেকশন নিতে হবে, না হলে পরে সমস্যা হবে। আয়ন আবার বাইক স্টার্ট দিল। আনায়ের স্কুলের সামনে আসতে সে নেমে গেল। আয়ানের দিকে ফিরেও তাকালো না, গটগট পায়ে ভেতরে চলে যেতে লাগলো। আয়ন দেখলো পিচ্চির অভিমান। এইটুকু পিচ্চি যে এত অভিমান করতে পারে তার ধারণার বাইরে। হঠাৎ চোখ পড়লো আনায়ার দিকে। একটা ছেলে তার হাত ধরে যাচ্ছে। ছেলেটাকে ভালোই বড় মনে হলো। আজকালকার ছেলেপেলের উদ্দেশ্য বলা যায় না। হঠাৎ আয়ানের মাথায় রক্ত চড়ে গেল। সে বাইক থেকে নেমে তাড়াতাড়ি আনায়ার দিকে গেল। ছেলেটা আনায়াকে চকলেট দিল। চকলেট পেয়ে আনায়া কি খুশি! তাকে আর পায় কে, কারণ চকলেট প্রিয়। সেটা যদি ওর অপ্রিয় ব্যক্তিও দেয় তাকে তার ভালো লাগে। যেমন এখন আনায়ার কাছে শ্রেষ্ঠ হচ্ছে এই ছেলেটা। আনায়া চিনে এই ছেলেটাকে, আনায়ার বান্ধবীর ভাইয়া। প্রায় আসে আর আনায়াকে এতগুলো করে চকলেট দেয়। ছেলেটা আনায়ার কপালে একটা চুমু দিল, ব্যাস যা হওয়ার হয়ে গেল। আয়ন গিয়ে ছেলের টাকে এলো পাথারে মারতে শুরু করলো। কোথায় মারছে সেটা দেখার বিষয় না, এক নাগারে মেরে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে সব স্কুলের স্যাররা চলে এলো। সবাই মিলে আয়নকে টেনে ছাড়ালো। আয়ন রেগে চিৎকার করে বলল, ওকে চুলি কেন? বল, ওকে চুলি কেন? তোকে জিন্দা পুঁতে দিব আমি। স্যাররা হতবাক হয়ে গেল, কারণ আয়নকে সবাই চিনে। সে যে আরজানের ছেলে এটাও সবাই ভালো করেই জানে। চিনবে নাই বা কেন? শহরের নামি দামি বিজনেসম্যান আরজান চৌধুরী। বিজনেসের কত গেট টুগেদার পার্টিতে তাদের দেখেছে। এখন তো সবই ফেস মিডিয়া কভার করে। সেই হিসেবেই আয়নকে সবাই চিনে। হেডমাস্টার গিয়ে কল লাগালো আরজানের নাম্বারে। হঠাৎ আনোয়ার স্কুল থেকে ডাকায় তারা ভয় পেয়ে গেল। তাদের আদরের মেয়ের আবার কিছু হলো না তো? আরজান অভ্র দুইজনই ছুটে আসলো। আয়নকে স্কুলে দেখে সবাই হতবাক হয়ে গেল, কারণ আয়ন কখনো আনায়ের স্কুলে আসে না। তাহলে আজ হঠাৎ? পরে বুঝলো হয়তো তাকে পৌঁছে দিতে এসেছে, কিন্তু এই কারণে হেডমাস্টার কেন ডাকলো সেটাই বুঝতে পারছে না। আরজান অভ্র এগিয়ে আসতেই হেডমাস্টার এগিয়ে এলো। তিনি সালাম দিয়ে বলল, স্যার, একটা ঝামেলা হয়ে গেছে। আরজান অবাক হয়ে বলল, কি ঝামেলা? আমাদের ডেকেছেন কেন? আসলে স্যার, আপনার ছেলে একজন মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আরজান অভ্র দুইজনই যেন আকাশ থেকে পড়লো। এটা কি বললো? কারণ তাদের জানা মতে আয়ন অনেক ভদ্র ছেলে, হঠাৎ মাথা গরম করে না। তাহলে আজকে কি এমন হলো যে এমন করলো? আরজান ছেলের দিকে তাকিয়ে দেখলো রাগে ফুঁসছে এখনো। ও আনায়ার হাত ধরে আছে। আনায়া হাত মুচড়ামুচড়ি করছে, তাও ছাড়ছে না। আরজান কাছে গিয়ে বলল, কি হচ্ছে এখানে? কিসব শুনছি আমি?
তুমি নাকি কাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছ? কেমন ধরনের আচরণ আয়ান? বেশ করেছি, মাথা ফাটিয়েছি। ওকে তো মাটির নিচে পুঁতে ফেলার উচিত ছিল। আরজান অবাক বিস্মিত হতভম্ব হয়ে গেল। তার ছেলে তার সামনে কখনো এত রেগে কথা বলেনি। আজ হঠাৎ কি হলো? একটা ছেলেকে মাথা ফাটিয়ে দিল, আবার তার সাথে এত রুডভাবে কথা বলছে। আরজান রেগে ধমক দিয়ে বলল, তুমি কিন্তু বেশি বেয়াদবি করছো আয়ান। কিভাবে পারলে একটা ছেলের মাথা ফাটিয়ে দিতে? তাহলে ও কেন আদ্রিকে টাচ করলো? ওর সাহস কি করে হলো ওকে চুমু খাওয়ার? আজকে ওকে মাটির নিচে পুঁতে দিব। আরজান ছেলেকে যত দেখছে ততই অবাক হচ্ছে। অভ্র তো এখনো হাঁ করেই তাকিয়ে আছে, কারণ যাকে দুই চোখে দেখতে পারে না তাকে একটা চুমু খাওয়ার জন্য মাথা ফাটিয়ে দিল। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে অভ্রর কাছে। সে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আয়নের দিকে। আরজান হেডমাস্টারকে বলল, স্যার, ছেলেটা কোথায়? ওকে হাসপাতালে পাঠানো হয়েছে, ওর পরিবারও হয়তো এতক্ষণে পৌঁছে গেছে। আরজান মাথা নিচু করে নিল। ছেলের জন্য যে এমন মাথা হেট হবে তার সে বুঝতেই পারেনি। তার ছেলেটা এমন বিগড়ে গেল কবে থেকে? এই ছেলে তা মনে হচ্ছে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এতদিন তারা ভাবতো ছেলেটা চুপচাপ, এখন দেখছে প্রচণ্ড উগ্র। এই ছেলেকে সামলানো মুশকিল। আরজান চিন্তায় পড়ে গেল। সে হেডমাস্টারকে বলল, ছেলেটার চিকিৎসার সমস্ত খরচ আমরা দিব। ওর বাবা মাকে টেনশন করতে হবে না। সেটা দরকার হবে না স্যার, ওর বাবা এমনি বড়লোক। ওর বাবা কলেজের প্রিন্সিপাল আদিল মাহমুদ। এই নামটা শুনে অভ্র আরজান দুজনেই চমকে উঠল, কারণ এ তো সে আদিল মাহমুদ যে অনুকে বিয়ে করতে চেয়েছিল। আরজান আর কিছু বলল না। অভ্র এসে মেয়েকে কোলে তুলে নিল। মেয়েটা প্রচুর ভয় পেয়েছে। আয়ান আনায়ার সাথে রাগ করলেও কখনো এমন রাগী ব্যবহার দেখেনি সে। মারবো মারবো বলেও কখনো একটা আঙ্গুলের টোকাও দেয়নি তাকে। আর তার এমন হিংস্র রূপ দেখে মেয়েটা সত্যি ভয় পেয়েছে। আনায়ার দিকে আয়নের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। অভ্র গাড়ির দিকে এগোতে এগোতে বলল, চলো ভাই, আনাইয়া ভয় পেয়েছে, তাড়াতাড়ি বাড়িতে যাই। আরজান গভীর সুরে বলল। চলো। তারপর আয়নের দিকে তাকিয়ে বলল, এখানে থাকার ইচ্ছা আছে নাকি বাড়িতে যাবে? মানসম্মত ধুলে মিশিয়ে দিলে একবারে। সেমন একটা কারণে এত রিয়েক্ট করার কি ছিল? কোনটাকে তুমি সামান্য বলছো বাবা? আদ্রিকে টাচ করাটা তোমার কাছে সামান্য? তাহলে শুনে রাখো, ওকে যে টাচ করবে তার হাত আমি কেটে রেখে দিব। আরজান বিস্মিত হয়ে গেল ছেলের কথায়। এ কাকে দেখছে সে? এত পুরো ভয়ঙ্কর কিছু দেখছে সে। না না, এই ছেলেকে আনায়ার আশেপাশে রাখা রিস্ক হয়ে যাবে। এই ছেলের মনোভাব বুঝতে আরজানের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ মানুষের বুঝতে একটুও অসুবিধা হচ্ছে না। সাদা কাগজের মতো পরিষ্কার আয়নের মনোভাব। আনায়াকে ওর থেকে দূরে রাখতে হবে, তার যে করেই হোক। আনায়াকে নিয়ে বাড়িতে আসতেই আহিয়া এগিয়ে এসে বলল, কি ব্যাপার, তোমার আজ এত তাড়াতাড়ি আসলে কেন? সকালে তো বললে আসতে রাত হবে, তাহলে এখন এত তাড়াতাড়ি কি করে আসলে? অভ্র ভিতরে এসে বলল, আসলে ভাবি মিটিং শেষ হয়ে গেছে, তাই ভাবলাম চলে আসি। আনায়াকে আনলে কেন? ওকে তো আহিরাজ স্কুলে দিয়ে আসলো। অভ্র বাইরের দিকে তাকালো। আরজান চোখের ইশারায় আহিয়াকে জানাতে বারণ করে দিল। অভ্র হেসে বলল, আরে ভাবি কি বলো, আমরা বাড়িতে থাকবো আর আমার আম্মাজান থাকবে না, তা কি করে হয় বলো তো? আমার মা না থাকলে তো বাড়িটা মরুভূমি হয়ে যায়, তাই নিয়ে আসলাম। আহিয়া মুচকি হেসে বলল, এটা ঠিকই বলেছো, আনায়া আমাদের বাড়ির প্রাণ। আফরা তো চুপচাপ থাকতে পছন্দ করে, কিন্তু আমাদের আনায়া মা বাড়িটা হাসি খুশি রাখে। আচ্ছা যাও, তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি কিছু নাস্তা বানাই। ওদের কথার মাঝে আয়ান প্রবেশ করলো। আহিয়া আয়ানকে দেখে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে তোমার? এমন অবস্থা কেন? আর বুকের রক্ত কেন? অ্যাক্সিডেন্ট করেছো নাকি? আয়ান গম্ভীর কণ্ঠে বলল, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। কি হয়েছে সেটা তো বলো। আদ্রি কামড় দিয়েছে। আহিয়া আটকে উঠল, একদম রক্তে ভিজে গেছে। অনু রেগে বলল, আনাইয়া, তুমি ভীষণ বেয়াদব হয়ে যাচ্ছ। বড় ভাইকে কেউ এভাবে কামড় পারে? বড় ভাই কথাটা শুনতেই আয়ান মাথা তুলে তাকালো। এতক্ষণ সে আনায়ার দিকে একবারও তাকায়নি। মেয়েটা ভয় পেয়েছে অনেক। এমন আয়ান কেউ চেনে না, রাগী হিংস্র।
আয়ন এবার বাবার দিকে তাকালো। আরজান কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নের দিকে। আয়ন যে সেসব না ভেবে অনুকে বলল, ফুফি, আদ্রিকে আমার বোন বলবে না, ওকে আমি বোন হিসেবে মানি না। এই কথা বলে আর একটু দাঁড়ালো না আয়ান, গটগট করে উপরে চলে গেল। অভ্র অনুকে বলল, ধর আনায়াকে নে, ফ্রেশ করিয়ে কিছু খাইয়ে দে। অনু হাত বাড়িয়ে নিল। আয়নের কথায় সে কিছু মনে করে নাই। সে জানে আয়ন এরকমই বলে সব সময়। সে আনাইয়া ফ্রেশ করাতে নিয়ে গেল উপরে। আরজান রুমে এসে পায়চারি শুরু করলো। কি করবে এখন? তার কিছু একটা করতে হবে। ছেলের এই বয়সটা মোটেও ঠিক না। এই বয়সে মানুষ আবেগে যা খুশি করে ফেলতে পারে। আনায়ার আশেপাশে আয়নকে রাখা সেফ না। নানান ভাবনা আরজানের মাথায় ঘুরঘুর করতে লাগলো। আহিয়া কফি নিয়ে রুমে এসে দেখলো আরজান এখনো আগের পোশাকেই আছে। আহিয়া একটু অবাক হয়ে বলল, কি ব্যাপার, আপনি এখনো ড্রেস চেঞ্জ করেননি কেন? কখন তো রুমে এসেছেন আপনি? আহিয়ার কণ্ঠে আরজানের ধ্যান ভাঙল। সে আহিয়ার হাত ধরে কাছে টেনে এনে বলল, তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে জান, আসো একটু আদর করি। আহিয়া হতভম্ব হয়ে গেল। দিনে দুপুরে নেশা করলো নাকি আহিয়া? আহিয়া অবাক হয়ে প্রশ্ন করলো, নেশা করেছেন নাকি? কি সব আবল তাবল বলছেন? না জান, নেশা করবো কেন বলো তো? বউকে কাছে পেতে চাওয়া কি অপরাধ? ছি, আপনার লজ্জা শরম লোক পেয়েছে নাকি? কয়দিন পর ছেলে বিয়ে দিতে হবে আর আপনি এখনো আগের মতোই আছেন। আহিয়া কথাটা আরজানের মস্তিষ্কে আবারও চিন্তা সৃষ্টি হলো। সে আহিয়ার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা আহি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আয়নের ভবিষ্যতের জন্য। কি সিদ্ধান্ত? আমি চাই ও ইন্টার শেষ করে বাইরে গিয়ে পড়াশোনা করুক। তুমি কি বলো? কি বলছেন এসব? ওকে ছাড়া থাকবো কি করে? আহি, তুমি বুঝতে পারছো না। কিছু বছর আমাদের হয়তো কষ্ট হবে, কিন্তু আয়নের ভবিষ্যৎ পাল্টে যাবে। বিদেশি ডিগ্রি থাকবে নামের পাশে, জীবন অনেক বড় কিছু হতে পারবে। কিন্তু দেশে পড়ে থাকলে তো আজেবাজে ছেলেদের সাথে ঘোরাঘুরি করে ক্যারিয়ার নষ্ট করে ফেলবে। তখন কি করবে বলো? তার চেয়ে কিছু কষ্ট করা কি ভালো না? আহিয়ার মনটা খারাপ হয়ে গেল, কারণ আয়ান একদিন ও বাড়ি ছাড়া বাইরে থাকেনি। কিভাবে থাকবে সে? এটা ভেবে চিন্তায় মাথা ফেলে যাচ্ছে তার। তবুও বলল, আপনার যা ভালো মনে হয় তাই করেন, আমার ছেলে ভালো থাকলেই আমি খুশি। আরজান মনে মনে বলল, ক্যারিয়ার তো দেশেও করা যায় আহি, কিন্তু দেশে রাখলে তোমার ছেলে শিওর অঘটন ঘটাবে, যার কোনো সমাধান করতে পারবো না। তার চেয়ে কিছু বছর কষ্ট হলেও ভালো। বিদেশে গেলে ছোট বয়সের সব আবেগ ভুলে যাবে। আর আজ যে হিংস্র রূপ দেখলাম, এটা তোমার সামনে আসুক সেটা আমি চাই না। বাড়িতে থাকলে কখনো না কখনো এটা প্রকাশ পাবে, সেটা তোমার কষ্টের কারণ হবে। জাহির চোখে এক ফোঁটা পানি আমি আসতে দিই নাই, শাহিকে কষ্ট আমি দেখতে পারবো না। তোমাকে যে বড্ড ভালোবাসি আমি। আহিয়া বলল, আরে কফিটা খান, ঠান্ডা হয়ে গেল তো একেবারে। হ্যাঁ জান, খাচ্ছে। তুমি বরং দেখো তোমার গুণধর ছেলে কি করে, একটু মরণ লাগিয়ে দিয়েছ। তাই যাই। আনায়া তো কখনো এমন করে না, আজ হঠাৎ এমন কেন করলো কে জানে। হয়তো তোমার ছেলে এমন কোনো কথা বলেছে যেটা পছন্দ হয়নি, অনুবরীর, তাই কামড়ে দিছে। তাই হবে। আপনি কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নিন, আমি দেখে আসি। আরজান হু বলতেই আহিয়া চলে গেল আয়নের রুমে। আয়ন গোসল করে বেডে শুয়ে ফোন চালাচ্ছে। আহিয়া রুমে ঢুকে বলল, আব্বু কামড়ের জায়গায় মলম লাগিয়েছো? আয়ন মাথা তুলে বলল, তুমি চিন্তা করো না আম্মু, লাগিয়ে নিব। বাবা, ইনজেকশন নেওয়া দরকার ছিল। হাজার হোক কামড় তো। আসার সময় নিয়ে এসেছি, চিন্তার কিছু নাই। আচ্ছা, মলম কিন্তু লাগিয়ে নিও, না হলে ঘা হবে, সহজে সারবে না, দাগ হয়ে যাবে। ওকে। আহিয়া বাইরে চলে যেতে আয়ান দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো। বুকের বাপ পাশে হাত দিয়ে বলল, আমি তো চাই না এই দাগ কখনো মিশে যাক। আমি চাই এই চিহ্ন সারা জীবন আমার শরীরে থেকে যাক, যাতে প্রতিটা মুহূর্তে অনুভব হয় কেউ একজন আছে আমার নিজের, একান্তই নিজের। সেদিনের পরে কেটে গেছে একটা বছর। আয়ানের ইন্টার শেষ, গোল্ডেন A+ পেয়েছে, আর হাম আয়াজও পেয়েছে। তারা সবাই খুব ভালো ছাত্র। সেদিনের পরে আরজান ছেলেকে নজরে রাখার জন্য লোক ভাড়া করেছে। মহিলাটা কাজ করে কম, কিন্তু আয়ান যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ থাকে।
নজরে রাখে। আয়ন যেন কিছুতেই আনায়ার আশেপাশে না যেতে পারে, তার জন্য এই নজরবন্দি। আয়ন তো আয়ানই, সে তো আনায়ার চারিপাশেও যায় না। আনায়াও সেদিনের পরে আয়নের পিছন পিছন ঘুরঘুর করে না। এখন সে অনেকটাই ভয় পায়। এখন আর বলে না আয়নের বউ হবে। আফরা যে কয়বার বলেছে বউ হওয়ার কথা, আনায়া বলেছে তোমার ভাই মানুষ মারে, কত ফেলেন, আমি ভিলেনের বউ হব না, আমি তো হিরোর বউ হব। তখন আয়ন পাশ দিয়ে যাচ্ছিল। এই কথা শুনে সে দাঁড়িয়ে পড়েছিল। কিছু না বলে সেখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর একটা বাঁকা হাসি দিয়ে চলে গেছিল। আনায়া এখনো এই কথাই বলে। আয়ানের কাছে আর চকলেটও চায় না। তার বড় বাবা আর পাপা এনে দেয় চকলেট, সে তো চকলেট পেলে দুনিয়া ভুলে যায়। আজ পুরো বাড়ি সাজানো। সন্ধে নামার আগেই পুরো চৌধুরী বাড়ি যেন আলোয় ভেসে গেছে। গেট থেকে শুরু করে বারান্দা পর্যন্ত এক সারি ঝলমলে ফেয়ারি লাইট বাতাসে নড়লেই চিকচিক করে ওঠে। গেটের দুপাশে তাজা গোলাপ আর গাঁথার মালা ঝোলানো দেখলেই বোঝা যায় আজ ওদের বাড়িতে বিশেষ দিন। ভেতরে ঢুকলেই সুবাসের একটা নরম ঢেউ, টিউব রোজ, গোলাপ আর রজনীগন্ধার মিশ্র গন্ধ। লিভিং রুমে বড় বড় বেলুন দিয়ে আর্চ করা, গোলাপি সাদা সোনালি রঙের থিমে পুরো বাড়িটাই যেন রাজকীয় রূপ নিয়েছে। মেঝে জুড়ে সাজানো রঙিন লাইটের রিফ্লেকশন, ছাদের ফ্যান থেকে ঝুলছে কাগজের ছোট ছোট ফিতা, বাতাসে ঘুরে নরম শব্দ করে। দেয়ালে জন্মদিনের ছবি দিয়ে কোলাজ, মাঝখানে বড় করে ঝুলছে হ্যাপি বার্থডে আনায়া লেখা গ্লিটার ব্যানার। ডাইনিং রুমের এক কোণায় সুন্দর করে সাজানো উপহারের টেবিল, রঙিন রিবন বাঁধা মোড়কগুলো দেখে মনে হয় সবই যেন ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখা। আর কেক, টেবিলের ওপর সাদা লেসের কভার, চারপাশে মোমবাতি আর ছোট ফুলের পাত্র। সবাই সেখানে দাঁড়াবে, হাসবে, ছবি তুলবে, এমন উষ্ণ একটা অনুভূতি ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। আঙিনায় টিউব লাইটের আলো, বাচ্চাদের খেলার জায়গা সাজানো বেলুন দিয়ে। বড়রা ভেতরে ব্যস্ত, বাচ্চারা বাইরে দৌড়াচ্ছে। পুরো চৌধুরী বাড়ি যেন আনন্দে গমগম করছে। আজকের দিনটা যে কতটা বিশেষ সেটা দেখলেই বোঝা যায়। আয়োজনে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই অনুষ্ঠানে উপস্থিত। খুশিতে সবাই আত্মহারা, কারণ আজ তাদের সবার প্রিয় আনু বুড়ির জন্মদিন। আনায়াকে একটা ব্ল্যাক গাউন পরিয়ে সাজানো হয়েছে। মুখে হালকা মেকআপ দিয়েছে, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক, শ্যাম বর্ণ শরীরে যেন আস্তে একটা পরি লাগছে ওকে। আর দেখতে যে পরিমাণ আদুরে, চোখের পাপড়ি তো মনে হয় লাগিয়ে এসেছে, পলক ঝাপটালে মনে হয় পাখির ডানা ঝাপটাচ্ছে। আজ আফরাও সুন্দর একটা গ্রাউন্ড পরেছে। ফর্সা গায়ে গোলাপি ড্রেস যেন ফর্সাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে যেন সব লাইট নিভিয়ে দিলেও আফরার সৌন্দর্যতে সারা ঘর আলোময় হয়ে যাবে। আর হাম এসে থেকে শুধু আফরাকে দেখে যাচ্ছে। এত সুন্দর কোনো মেয়ে হয়, তাও এত ছোট্ট বয়সে। আর হবেই বা না কেন? আহিয়া এই বয়সে যে পরিমাণ সুন্দরী, তার ছেলে মেয়ে সুন্দর হবে সেটাই স্বাভাবিক। সবার আনন্দের মাঝে আরজান মাউথপিস হাতে নিয়ে বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখানে আপনারা আমাদের মেয়ের জন্মদিন উপলক্ষে এসেছেন, সেটা আমাদের কাছে খুবই আনন্দের। তবে আরও একটা আনন্দের কথা আছে, যেটা না বললেই না। আপনারা হয়তো জানেন, আমার ছেলে আহিরাজ চৌধুরী আয়ান, সে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আরও উন্নত মানের পড়াশোনার জন্য বিদেশ পাঠাবো। আমি চাই আপনারা আমার ছেলেকে হাসিমুখী বিদায় জানান। এই একটা কথাতে যেন আয়নের হাসি মাখা মুখে আধার নেমে এলো। সে একবার বাবার দিকে, একবার আনায়ার দিকে তাকাচ্ছে। আনায়া প্রাণ খুলে হাসছে তার বন্ধু বান্ধবীদের সাথে, তাকে যেন বাচ্চা পরি লাগছে। আরজান আবার বলতে শুরু করলো, শুধু আমার ছেলে যাবে তা নয়, আমার বন্ধু অভিও, আমার ফুফাতো ভাই শুভ্রর ছেলেও যাবে। আপনারা ওদের সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে। পুরো বাড়ি আনন্দের মধ্যেই একটু বিষাদের ছায়া দেখা গেল। আহিয়ার মন তো আগে থেকে খারাপ। যেদিন থেকে জানতে পেরেছে ভিসার কাজকাম চলছে, এত তাড়াতাড়ি যে ভিসা পেয়ে যাবে বুঝতে পারে নাই। হয়তো বিজনেসম্যান হওয়ার জন্য কিছুটা সুবিধা পেয়েছে, না হলে বাইরে পড়াশোনা করতে গেলেও অনেক ঝামেলা পোহাতে হয়।
আরহাম এতক্ষণ শুধু আফরাকেই দেখছিল। এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সে তার স্ট্রবেরি কেনাকে থাকবে কিভাবে? সে তড়িঘড়ি করে অভির সামনে গিয়ে বলল, বাবা, তোমরা এত বড় সিদ্ধান্ত নিলে আমাদের একবারও জানাতে পারলে না? অভি বলল, আরজানের বারণ ছিল যাতে কাউকে না জানাই। আমি এভাবে কোথাও যেতে পারবো না, আমি দেশেই পড়াশোনা করব। যেতে পারবো না বললেই তো হতো না? সব কার্যক্রম শেষ, কাল তোমাদের ফ্লাইট। আরহাম যেন আরো হতভাগ হয়ে গেল। আজ সন্ধ্যায় জানলো আর কালকেও ফ্লাইট, বললেই হলো নাকি? সে আবার বাবাকে বলল, না বাবা, প্লিজ, আমি যেতে পারবো না, তুমি ক্যান্সেল করে দাও। মগের মুল্লুক নাকি? বললে আর ক্যান্সেল করে দেব? আর তোমার না যাওয়ার কারণে কি সেটা আগে ক্লিয়ার করে বলো। কারণ নেই বাবা। তাহলে নিজেকে প্রস্তুত করো। বাবা, আমি চলে গেলে আফরা অন্য কারুর হয়ে যাবে, আমি যেতে পারবো না। ছেলের কথায় অভি অবাক বিস্মিত। কি বলে এই ছেলে? ছোটবেলায় তো সে দুষ্টুমি করে বলতো সে আফরাকে আরহামের সাথে বিয়ে দিবে। ছেলে যে এটা মনে রেখে দিবে কে জানতো? অভি কয়েকটা ঢোক গিলল। আরজান যদি এই কথা জানতে পারে তাহলে তাকে সবাই সামনে কয়টা লাগাবে। অভি ছেলেকে বোঝাতে বলল, আরে আফরা তো অনেক ছোট, তুমি পড়াশোনা করে আস্তে আস্তে সে বড় হয়ে যাবে, তখন বিয়ে দেব তোমাদের। না বাবা, এটা কিছুতেই হবে না। আফরা আমাকে পছন্দ করে না, তারপর যদি আমি এখন চলে যাই ও আমাকে একদম ভুলে যাবে। আমি চাই না এমনটা হোক। অভি পড়ল মহাবিপাকে। এই ছেলেকে বোঝাবে কিভাবে? ছেলে তো ছোট নাই, ইন্টার পাস করেছে। এই ছেলেকে বোঝাতে গেলে তার মাথা নষ্ট হয়ে যাবে। ওদের কথার মাঝে সেখানে আরজান ও শুভ্র এলো। আরজান অভিকে চিন্তিত দেখে বলল, কি হচ্ছে? মুখ শুকনো কেন? অভি মিনমিন করে বলল, ভাই, আরহাম তোর যেতে রাজি হচ্ছে না। কেন, কি সমস্যা? আরহাম মাথা নিচু করে আছে, সে কি বলবে? অভি বিড়বিড় করে বলল। আফরার জন্য। আরজানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। বুঝতে সময় লাগলো না অভির কথার মানে। জানে এখন রাগ দেখালে হিতে বিপরীত হবে, তাই সে শান্ত স্বরে বোঝাতে লাগলো। আরহাম, তুমি নিশ্চয়ই জানো আফরা আমার কত আদরের মেয়ে। আমার আর আইয়ার জান বলতে পারো। আমার মেয়েকে নিশ্চয়ই আমরা তেমন ছেলের সাথে বিয়ে দেব যে আমার মেয়েকে সব দিক থেকে সুখে রাখতে পারবে। আরহাম ফট করে বলল, আমি ওকে পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। ব্যাপারটা সাজিয়ে রাখার না বাবা, আমরা নিশ্চয়ই অযোগ্য কারো হাতে আমাদের মেয়েকে তুলে দেব না। ওর জন্য তো তোমাকে যোগ্য হতে হবে। দেশে পড়াশোনা করলে কি যোগ্য হয় না মানুষ? অবশ্যই হয়, কিন্তু যেখানে আমার ছেলে বাইরে থেকে পড়াশোনা করবে, আমার মেয়েকে নিশ্চয়ই এমন একটা ছেলের সাথে বিয়ে দেব যে অনেক বেশি যোগ্য। আমি বাইরে গেলে আফরা আমাকে ভুলে যাবে। শুধু ও ভুলে যাবে জন্য তুমি যেতে চাও না? ও যদি আমাকে ভুলে যায় তাহলে যোগ্য হয়ে কি হবে? আহিয়া ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। ওদের পুরোটা আলোচনা আহিয়ার কানে এসেছে। সে এবার এগিয়ে এসে বলল, আরহাম জীবনে কিছু করতে গেলে ভালো ডিগ্রি থাকা আবশ্যক, সেটা নিশ্চয়ই জানো। জানি মামুনি, কিন্তু আমি আফরাকে অনেক ভালোবাসি। জানি এই বয়সে এসব কথা বলা মোটেও শোভনীয় না, কিন্তু না বলে আর পারছি না। ছোটবেলা থেকে ও আমার মাথার ভিতরে এমনভাবে গেঁথে আছে যে আমি চাইলেও বের করতে পারবো না। এটা যদি আপনারা অন্যায় বলেন তাহলে আমি অন্যায় করেছি, তবে এটাকে আবেগ বলবেন না প্লিজ। আমার বয়স কম হতে পারে, কিন্তু কোনটা আবেগ কোনটা ভালোবাসা সেটা আমি বুঝি। আহিয়া এবার বলল, তুমি কি চাও তবে? আফরা আমার হবে এটুকু নিশ্চয়তা দিন, আমি হাসিমুখে চলে যাব। আহিয়া আরজানের দিকে তাকালো। এত বড় সিদ্ধান্ত এই বয়সে নেওয়া কিভাবে সম্ভব? আরহাম এখন অনেক ছোট, বড় হয়ে স্বভাব চরিত্র কেমন হবে সেটা তো কেউ জানে না। আহিয়াকে বেশ চিন্তিত দেখালো। আহিয়া বলল, আফরা তো তোমাকে তেমন পছন্দ করে না। এই মুহূর্তে আমরা কিভাবে তোমাকে নিশ্চয়তা দেব? তাহলে আমি যাব না বিদেশে। দেশে থাকলে একদিন না একদিন পছন্দ করেই ফেলবে। অভি এবার রেগে ধমক দিয়ে বলল, আরহাম, বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। এই বয়সে এসব কথা বলতে লজ্জা কর না? তুমি যখন আফরার জন্মের পর থেকে বলে আসছো তোর বউ বানাবো, তখন মনে ছিল না?
আরজান অভির দিকে ব্রেগে তাকালো। অভি কাচুমাচু করতে লাগলো। আরজান বিরক্ত হয়ে বলল, সব নষ্টের মূল তুই, তোর যে নামানো হয়েছে। বাচ্চাদের সামনে যদি বারবার এক কথা বলা হয় সেটা তোদের মাথায় গেঁথে যায়, জানিস না? অভি ফট করে বলল। আরে অব্রত, আরজান বিড়বিড় করে বলল, কাঁথারাই আবার এমনভাবে গেঁথে গেছে সে ভূত তাড়াতে আমাকে বিদেশ পাঠাতে হচ্ছে। কি আজব যন্ত্রণার মধ্যে আছে, কাউকে বলতেও পারছি না। আয়ান রুমে এসে দরজা চাপিয়ে দিল। সে আনায়াকে তার রুমে নিয়ে এসেছে। এমনিতে আসতেই চাচ্ছিল না, সে চকলেট দেওয়ার কথা বলে নিয়ে এসেছে। আনায়াকে কোলে করে বেডে বসিয়ে দিয়ে বলল, এখানে বস, আমি চকলেট দিচ্ছি। আনায়া ভয়ে ভয়ে বলল, তোমার কাছে চকলেট আছে? আছে তো। তাহলে এতদিন দাওনি কেন? কারণ চকলেট খেলে দাঁতে পোকা ধরে, দাঁত না থাকলে কেমন জানে লাগে জানিস? না থাকুক দাঁত, তাও আমি খাবো। আয়ান ড্রয়িং রুম থেকে অনেকগুলো চকলেট বের করে আনায়ার সামনে দিল। আনায়া খুশি দিয়ে লাফালাফি করে দিল। আয়ান বলল, আমি তোকে অনেক অনেক চকলেট দিব, কিন্তু আর কোনো ছেলের কাছ থেকে চকলেট নিবি না, বাড়ির মানুষ ছাড়া। আচ্ছা, নেব না। সত্যি বলছিস? সত্যি তো, নেব না কারো কাছ থেকে। নিলে কিন্তু সেদিনের মতো তারও মাথা ফাটিয়ে দিব। আনায়া ভয় পেয়ে গেল। সে কথা আবার মনে পড়ার সাথে সাথে সে বেড থেকে নেমে দাঁড়ালো। আয়ান বলল, কি হয়েছে? আনায়া বলল, তুমি পচা মানুষ মারো, আমি থাকবো না তোমার সাথে। আয়ান আবার আনায়াকে বেডে বসিয়ে দিয়ে বলল, রাগাবি না একদম, চকলেট খা, আমি দেখব। চকলেট খাওয়া আবার কি দেখে? আমি দেখব, তুই খা। না আম্মু, এখন খেতে না করেছে, আমার বার্থডে ড্রেস নষ্ট হয়ে যাবে। এখনো তো কেক কাটি নাই। আমি পরিষ্কার করে দিব, তুই খা। না, পরে খাবো। আয়ান দিল এক ধমক। খা বলছি, তাড়াতাড়ি। আমি বলছি না দেখব, তাড়াতাড়ি খা। আনায়া ভয়ে ভয়ে চকলেট খেতে লাগলো। আয়ন তাকিয়ে আছে তার দিকে। আনায়া বারবার চোখে পলক ঝাপটাচ্ছে। আয়ন হাত বাড়িয়ে আনায়ার ঠোঁটের পাশে মুছে দিল। আনায়া তো খাচ্ছে এক মনে, ও কি বুঝে কিছু যে এমন তাকিয়ে থাকার মানে কি? এদিকে নিচে আরহামকে বোঝাতে ব্যর্থ সবাই। আহিয়া বেশ কিছুক্ষণ ধরে কিছু একটা ভেবে আরজানকে বলল, আচ্ছা, জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য কি বেশি প্রয়োজন? আরজান বলল, জীবনে বাঁচার জন্য বিশ্বাস, ভালোবাসা, এই দুইটা খুব প্রয়োজন রাহি। হঠাৎ এসব বলছে কেন? তাহলে আমি কাউকে বিশ্বাস করে কোনো কথা দিলে কি আপনি রাগ করবেন? তোমাকে বড় বড়ই সম্মান করি আহি। আমি জানি না ভেবে তুমি কোনো সিদ্ধান্ত নেবে না। আহিয়া মুচকি এসে বলল, তাহলে আমি আরহামকে প্রতিশ্রুতি দিতে চাই, পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবার পরে আমি আফরাকে ওর হাতে তুলে দিব। আহি, কে বলছে এসব? এই বয়সে এসব? তারপর বড় হয়ে কার চিন্তা ভাবনা কেমন হবে সেটা তো আমরা জানি না। আপনার যদি অন্য কাউকে পছন্দ হয়? আহিয়া বলল, বিয়ে তো তাকেই করা উচিত যে ওকে ভালোবাসবে। আর আমি জানি আরহাম আফরাকে ভালোবাসে। আমি না হয় সেই ভালোবাসার উপর বিশ্বাস করেই কথা দিলাম। আশা করি আরহাম আমার কথার মান রাখবে। আরহাম খুশি হয়ে বলল, আমি তোমার বিশ্বাসের মান রাখবো মামনি। আমি আপনার যোগ্য হয়ে ফিরে আসবো। সারা বাড়ি এখনো জলজল করছে। চারপাশে মানুষের সমাগম। এখন কেক কাটা হবে, কিন্তু আনায়াকে কোথাও দেখা যাচ্ছে না। ওর বন্ধু বান্ধবীদের সাথে নেই, সবাই চারিদিকে খুঁজছে ওকে। আরজান খেয়াল করলো আয়ান কোথাও নেই। তার কপাল কুঁচকে গেল। আনায়া আবার আয়নের সাথে নেই তো। এখন তার সবচেয়ে বড় চিন্তা এটাই, কিভাবে আনায়াকে আয়না থেকে দূরে রাখা যায়। আরজান সবাইকে চিন্তা করতে মানা করে উপরের দিকে গেল। সে নিশ্চিন্ত। আনায়া আয়নের কাছেই আছে। সিঁড়ি দ্রুত বেগে উঠতে লাগলো সে। আয়নের ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। দরজাটা চাপানো। আরজান দরজায় হালকা করে হাত দিল। দরজাটা অল্প একটু ফাঁক হতেই দেখা গেল আনায়া বসে বসে চকলেট খাচ্ছে, আর আয়ান বসে তার দিকে তাকিয়ে আছে। আরজান আর কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল। একটা মিষ্টি হাসি দিয়ে আনায়াকে বলল, মামনি, তোমার বার্থডে কেক কাটার সময় হয়ে গেছে। তোমার বন্ধুরা সব অপেক্ষা করছে, যাও। আনায়া এতক্ষণ চকলেটের ধ্যানে ছিল। তার যে কেক কাটতে হবে তার মনেই ছিল না। বড় আব্বুর কথায় সে লাফিয়ে নামলো। তারপর আরজানের কাছে এসে বলল, তুমিও চলো, বড় আব্বু
আমরা কেক কাটি? হ্যাঁ শোনো, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। আনায়া দৌড়াতে দৌড়াতে চলে গেল। আরজান ছেলের সামনে আসলো, কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, তারপর প্রশ্ন করলো, তুমি কি চাও? আয়ন এতক্ষণ পর উঠে দাঁড়ালো। হাতে একটু চকলেট লেগেছিল, সেটা টিস্যু দিয়ে মুছে নিল। তারপর শান্ত ভঙ্গিতে বাবার দিকে তাকালো, ভদ্রভাবে বলল, আমি আবার কি চাইবো? আরজান রাগী কণ্ঠে বলল। আনোয়ারের সাথে তোমার কি? আয়ন অবাক হয়ে বলল, এটা আবার কি ধরনের প্রশ্ন? ওইটুকু পিচ্চির কাছ থেকে আমার কি চাওয়া থাকতে পারে? হেলে করো না আয়ান, তুমি যে পথে হাঁটছো আমি সেই পথ অনেক আগে পেরিয়ে এসেছি। আমার চোখে ফাঁকি তো এত সোজা না। আমি তোমার মায়ের মতো বোকা না কিন্তু। তুমি ভুল করছো বাবা, আদ্রির চকলেট পছন্দ তাই দিলাম। তাহলে যে 1 বছর আগে একজনকে মাথা ফাটিয়ে দিলে, সেটা কিসের জন্য ছিল? তুমি এটা বলো না যে সাধারণ একটা চুমু খেয়েছে, সেজন্য তুমি এভাবে মাথা ফাটিয়েছ। এটা আর কেউ বিশ্বাস করলে আমি অন্তত বিশ্বাস করবো না। তো তুমি কি বলতে চাও, অচেনা মানুষ চুমু খাওয়া খুব ভালো বিষয়? মোটেও অচেনা নয় আয়ান, ও আনের বান্ধবীর ভাই। ছোট মানুষ, ওকে চুমু দিতেই পারে ভালোবেসে। না, দিতে পারে না। ফ্যামিলির বাইরে কেউ ওকে চুমু দিতে পারে না। তুমি বোধহয় জানো না আয়ান, আমরা রাস্তাঘাটে কোনো পিচ্ছি পোলাপান দেখলে ভালোবেসে আদর করে কাছে টেনে নেই, মাঝে মাঝে চুমু দেই। এখানে অপরাধের কি আছে? আচ্ছা তুমি এটা বলতে পারো, সবার উদ্দেশ্য এক না, তাই বলে ভালো খারাপের পার্থক্য বুঝবে না তুমি? তুমি তো এখন এতটাও ছোট না। বুঝি বলেই মেরেছি, ওর দৃষ্টি আমার ভালো লাগেনি। তুমি বোধহয় পরিচয় সম্পর্কে অবগত না। ওর বাবা আদিল মাহমুদ, কলেজের প্রিন্সিপাল। তার ছেলে নিশ্চয়ই বকেটে না? আয়ন মাথা নিচু করে দাঁতের সাথে দাঁত পিষতে লাগলো। এই টপিকে সে কথাই বলতে চায় না। এই কথা বলেই তার মেজাজ হট হয়ে যায়। পারে না রাগ দেখাতে, না পারে সহ্য করতে। আরজান ছেলেকে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে, তারপর বলল, তুমি নিশ্চয়ই শুনেছ কাল তোমাদের ফ্লাইট। আশা করি মন দিয়ে পড়াশোনা করবে। আয়ন কিছু বলল না, আগের মতোই দাঁড়িয়ে আছে। আরজান এবার নিচের জন্য যাওয়ার জন্য পা বাড়ালো, হয়তো কেক কাটার জন্য তার অপেক্ষা করছে। আরজান কয়েক পা এগোতেই আয়ন পিছন থেকে বলল, বাইরে পাঠানোর ব্যবস্থা করেছো কি জন্য? আরজান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, তারপর শান্ত দৃষ্টিতে ফেলে বলল, তুমি যা মনে করছো তাই। আর নিচে তাকিয়ে একটু হাসলো, মনে হলো জোর করে যেন হাসতে যাচ্ছে। আরজান ছেলের হাসির মানে বুঝতে পারল না। ছেলেটাকে আজকাল চিনতেই পারে না সে। আরজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এভাবে হাসছো কেন? হাসির মতো কি বলেছি আমি? আয়ন আবার একটু হেসে বলল, তুমিও নাকি বিদেশে চলে গিয়েছিলে, মাকে কি বলতে পেরেছিলে বাবা? আরজানের কপাল টান হয়ে গেল। আরজান আহিয়াকে আগে থেকে ভালোবাসতো, সেটা তো আরজানের বন্ধু বান্ধব ছাড়া কেউ জানে না। বাড়ির কোনো সদস্যকে আজ পর্যন্ত তারা বলে নাই। তাহলে আয়ন কিভাবে জানলো? বিষয়টা আরজানের মাথায় ঢুকছে না। বাবা, আয়ন বলল, নিচে যাও, আদ্রি হয়তো অপেক্ষা করছে তোমার জন্য। আরজান নিজেকে সামলে নিয়ে বলল, তুমি যাবে না? যাও, আসছি। আরজান আর এক মুহূর্ত দাঁড়ায়নি। এই ছেলেকে যতটা সহজ সরল ভেবেছে, ছেলেটা তার পুরোপুরি উল্টো। গম্ভীর মুখের আড়ালে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ। এর সাথে কথা বলতেও হলেও নিশ্চয়ই হিসেব করে বলতে হবে। নিচে আনাইয়া কেকের সামনে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে আছে সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী। অভ্র হাতে লাইটার নিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দিল। অমনি কেকের লেখাগুলো জলজল করে উঠল, হ্যাপি বার্থডে আনাইয়া। আনাইয়া হাতে তালি দিতে শুরু করলো, তার খুব পছন্দ হয়েছে। অভ্র বলল, আম্মাজান, এবার কেকটা কাটেন তো। আনাইয়া হাসি হাসি মুখ করে বলল, সবাই একসাথে উইশ করবো আমার পাপাকে। চারপাশে হাসির রোল পড়ে গেল। সবাই হ্যাপি বার্থডে গান গাইতে লাগলো। আনাইয়া কেক কেটে প্রথমে তার পাপাকে খাইয়ে দিল, তারপর মাম্মামকে, মামুনি, বড় আব্বু, আপনি, বন্ধু বান্ধবী, আরহাম, আয়াজ, আইজা, সবাইকে। তারপর টিস্যু দিয়ে হাত মুছে বলল, সবাইকে খাইয়ে দিচ্ছি আমি। আফরা এসে বলল, কই সবাইকে দিয়েছো আনুবরি? তুমি তো ভাইয়াকে দাওনি এখনো। ওই দেখো ভাইয়া বসে আছে। আনাইয়া মুখ ভেঙচি কেটে বলল, আমি ওকে দেবো না, ও পচা। ও বাবা, পচা কেন বলছো? কি করেছে ভাইয়া?
মানুষ মারে পচা একটা। এভাবে বলো না অনুবুড়ি, যাও খাইয়ে দিয়ে আসো, ভাইয়া তো কষ্ট পেয়ে কান্না করে দিবে। কাজুক তাতে আমার কি, আমি দেবো না। অনু এগিয়ে এসে বলল, বাবা এতদিন পিছনে পিছনে খুরখুর করে এখন আবার ভদ্র সাজা হচ্ছে। যাও খাইয়ে দাও, কালকে তোমার ভাইয়া বিদেশ চলে যাবে, আবার কবে আসবে ঠিক নেই। যাক, বিদেশে গেলে ভালোই। তারপর কিছু একটা ভেবে বলল। যাক, বিদেশ গেলে ভালোই, বিদেশ থেকে আমার জন্য চকলেট নিয়ে আসবা। অনু বলল, সেটা কেক খাইয়ে দিয়ে জিজ্ঞেস করো, আসবে না, আমি কিভাবে বলবো? আনাই একটু কেক হাতে নিয়ে আয়নের কাছে গেল, তারপর তার মুখের কাছে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও কেক খাও। আয়ান বসে বসে ফোন স্ক্রল করছিল। আয়নের কণ্ঠ শুনেই সামনে তাকালো, দেখলো তার সামনে কেক ধরে দাঁড়িয়ে আছে। আয়ন গম্ভীর সুরে বলল, আমি সবার খাওয়া জিনিস খাই না, নিয়ে যা। কই খাওয়া, এতটুকু তো ভালো দেখো। যেটা আমাকে খাওয়াবি সেটা সবার প্রথমে আমাকেই দিবি, অন্য কাউকে না, ওকে? আনায়া কিছুই বুঝলো না আয়নের কথা। সে ঠোঁট উল্টে দিল, তারপর আবার চলে গেল কেক রেখে টিস্যু দিয়ে হাত মুছে বন্ধুদের কাছে গিয়ে আনন্দ করতে লাগলো। আয়ন দূর থেকে সেদিকে তাকিয়ে পুরোটা ক্যামেরায় বন্দি করে নিল। আফরা মাত্রই রুমে ঢুকলো। এত হইচই তার আর ভালো লাগছে না, এবার একটু রেস্ট নিতে হবে। দরজাটা আটকাতে যাবে তার আগে আরহাম রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আফরা ভয়ে চমকে পেছনে সরে গেল। এমনিতে তার আরহামকে দেখলেই ভয় লাগে, তার উপর দরজা বন্ধ করে দেয়াতে আরো বেশি ভয় লাগছে তার। আফরা কাঁপা কাঁপা গলায় বলল, এখানে কি চাই? আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখতে এসেছি। কি দেখতে এসেছেন? আমি কাল আমেরিকা চলে যাচ্ছি, তাই যাওয়ার আগে দেখতে এসেছি। আফরা তুতলিয়ে বলল, আমাকে দেখে কি করবেন? স্ট্রবেরি, তোমাকে না দেখে তো আমি থাকতে পারবো না, যাওয়ার আগে চোখের তৃষ্ণা মিটিয়ে যাই। আফরা এতটাও ছোট না, এসব কথার মানে সে ভালো করেই বুঝে। সে হাঁসফাঁস করতে লাগলো। পিছনে চলে যেতে নিলেই আরহাম ওর হাত ধরে ফেললো। আফরা কেঁপে উঠে হাত ছাড়াতে চেষ্টা করতে লাগলো। সে হাত মুচড়ামুচড়ি শুরু করলো। আরহাম বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, এমন বিড়ালের মতো মোচড়ামুচড়ি করছো কেন? আফরা আবার হাত টানতে টানতে বলল, হাত ছেড়ে দিন আমার। তো তোমার কি মনে হচ্ছে আমি তো হাত খেয়ে ফেলার জন্য ধরেছি? ছাড়ুন, আপনি এসব কথা বাদ দিয়ে চলে যান এখান থেকে। আরহাম হাত ধরে একটু কাছে আনলো। অনেকটাই দূরত্ব তাদের মাঝে। আরহাম নিজের হাতের বৃদ্ধা আঙ্গুলে একটা চুমু দিল, তারপর সে আঙ্গুল আফরার ঠোঁটে ছুঁয়ে দিল। আফরার চোখ রসগোল্লা। আরহাম সেই আঙ্গুল আবার নিজের ঠোঁট শব্দ করে চুমু খেলো। আফরার ঠেকুর উঠে গেল। একই কাণ্ড, এই ছেলে তো তার কাছে না এসে চুমু খেয়ে নিল। আফরার ভাবনার মাঝে আরহাম বলল, আমার ঠোঁটের চিল মেরে লাগিয়ে দিলাম, ফিরে এসে যেন এমনই পাই, অন্য কেউ যেন টাচ করতে না পারে, মাথায় রেখো। আফরার মুখ হা হয়ে গেছে। এই ছেলে খুব চালাক ভাবে নিজেকে। আফরার বয়ে গেছে এর কথা মনে রাখতে। অত গেলেই আফরা বাঁচে, বিরক্ত করার লোক থাকবে না। পরের দিন সকালে বাড়িতে তোড়জোড় চলছে। দুপুরে আয়নের ফ্লাইট। রাতে সবাই বাড়িতে ফিরে গিয়েছিল। এয়ারপোর্টে আবার সবাই এক হবে। আহিয়া রান্নাবান্না করছে ঠিকই, কিন্তু তার মনটা ভীষণ খারাপ। ছেলে চলে যাবে কত বছর, কার জন্য আল্লাহ জানে। রান্নাবান্না শেষ করে সবাই খেয়ে নিল একসাথে, কারণ সবাই আয়নকে বিদায় দিতে এয়ারপোর্টে যাবে। সবাই যখন তৈরি হচ্ছে, আয়ন তার দাদা দাদি, ছোট দাদা দাদি সবাইকেই বলল। বেশ কিছুক্ষণ পর তারা বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আয়নের মুখের কোনো অভিব্যক্তি নেই, সে গম্ভীর হয়ে আছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে সে। 1-1.5 ঘন্টা পেরোতেই তারা এয়ারপোর্টে পৌঁছে গেল। সবাই গাড়ি থেকে নেমে গেল। আহিয়া ছেলেকে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ, তারপর কপালে চুমু দিয়ে বলল, ভালোভাবে থেকো আব্বু, কারোর সাথে ঝামেলা করো না। আয়ন মাথা নেড়ে বলল, আচ্ছা। আর যেন ছেলেকে বিদায় দিল। মাথায় হাত রেখে বলল, পড়াশোনা মন দিয়ে করো, আশা করি আমাকে নিরাশ করবে না। অবশ্যই পড়াশোনা করব আব্বু।
যোগ্য না হলে তো কেউ মেয়ে দিবে না। এমন একটা সময়ে এমন একটা কথায় সবাই হেসে উঠল। শুধু হাসলো না আরজান। ছেলে তার বড্ড শিয়ানা। অনু এগিয়ে সে জড়িয়ে ধরে বলল, বাপ, তোর ফুপিকে কি ভুলে যাবি? তোমাকে কি ভুলে থাকা যায় ফুফি? আই উইল অলওয়েজ মিস ইউ। তারপর অভ্রকে বলল। আসি চাচ্ছু। অভ্র মন খারাপ করে বলল, তোকে খুব মিস করবো বাপ। তোমার তো আম্মাজান আছেই, আমাকে মিস করবে কেন? আম্মাজান থাকলেও আব্বাজানকে মিস করব। অভ্রর কোলে আনায়া। আয়ান কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওদের দিকে, তারপর বলল, আচ্ছা থাকো, তবে লেট হয়ে যাবে। আচ্ছা। আফরা কান্না করছে অনেক। তার ভাইয়া চলে যাবে সেটা সে মানতেই পারছে না। আয়ান যাওয়ার আগে বনুকে বুকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস না, আসার সময় তোর জন্য অনেক গিফট নিয়ে আসবো, দেখিস তখন এরকম খুশি হয়ে যাবি। আমার গিফট চাই না, তুমি থেকে যাও। আমি চলে তো আসবো, এই কয়েকটা বছর দেখতে দেখতে কেটে যাবে, দেখিস এসে তোকে সুন্দর বর দেখে বিয়ে দিয়ে দিব। আফরা ভাইকে জড়িয়ে ধরেই তাকালো সামনে। আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আফরা চোখ বন্ধ করে ছেড়ে দিল আয়ানকে। আয়ান অভ্রর সামনে গিয়ে আনায়ার হাত দিয়ে হাতের পাতায় কয়েকটা চুমু খেয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে চলে গেল। আরজান দাঁতে দাঁত চাপলো। অভ্র ভ্যাবলা কান্তর মতো চেয়ে আছে ভাইয়ের দিকে। আর বাকি সবাই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে। ভিতরের কাজ সম্পূর্ণ করে তারা প্লেনে গিয়ে বসলো। সময়ের ঘন্টা বাজতেই প্লেন চলতে শুরু করলো। আনায়ার মাথার উপর দিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলল, আমার জন্য কিন্তু অনেক অনেক চকলেট নিয়ে আসবে, না হলে কিন্তু আমি কথা বলবো না তোমার সাথে। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।